এবং আমরা এই যে গত ইংরেজদের গত 200 বছর বা সাম্প্রতিক সময়ের যে নরেন্দ্র মোদী বা তার আগে যে 50-100 বছর এগুলি দেখে মনে করি যে এটাই ভারত, তা না। এর আগেও একটা বিস্তৃত পরিসরে একটা ভারতের ইতিহাস আছে। মুসলিমরা 650 বছর শাসন করবার আগে 1-150 বছর সেন আমলের শাসন হয়েছে, সেনরা শাসন করেছে। তার আগে প্রায় 400 বছর পালেরা শাসন করেছে। তার আগে দীর্ঘদিন কয়েকশো বছর, 300 বছর বা তারও বেশি সময় গুপ্ত বংশ শাসন করেছে। তারও আগে মৌর্যরা শাসন করেছে এবং তারও অনেক আগে এখানে সিন্ধু সভ্যতা ছিল। সেগুলি নিয়ে আমরা আলাপ করেছি এবং সেগুলি নিয়ে আপনাদের নোট আছে। আমরা আজকে যে সুলতানি আমল শুরু হয়েছিল 1206 সালে। মুহাম্মদ ঘুরি তার যে দাসবংশীয় যে সেনাপতি তুগলক কুতুবুদ্দিন আইবেক তাকে ক্ষমতা দিয়ে যায় এবং তার মধ্য দিয়ে এখানে সুলতানি শাসন শুরু হয় 1206 সালে। প্রথমে যারা ছিল এই সুলতানি শাসন 1206 সাল থেকে 1526, তার মানে হচ্ছে যে 320 বছর সুলতানি শাসন। এই 320 বছরের মধ্যে প্রথম 90 বছর বা 84, 80, 85 বছর এটা দাস বংশ শাসন করে এবং দাস বংশের এদেরকে মামলুক বলে। এই মামলুকেরা শুধু যে এই ভারতে শাসন করেছে তা না, মিশরেও তারা শাসন করেছে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় মামলুকেরা শাসন করেছে। আমাদের এখানে সেই মামলুকেরা যারা শাসন করেছে তার মধ্যে কুতুবউদ্দিন আইবেক আছে, তার অপদার্থ পুত্র আরাম শাহ আছে, ইলতুৎমিশ আছে, তার কন্যা সুলতানা রাজিয়া আছে এবং তাদের ধারাবাহিক আলাপটা আমরা করেছি আগে। আজকে আমরা এর পরবর্তীতে কয়েকজনদের সম্পর্কে বলতে চাই, কয়েকটা রাজবংশ যারা সুলতানি আমলে পরবর্তীতে এগিয়ে নিয়ে গেছেন। সুলতানি আমলে দুইটা পর্ব মনে করা হয়। প্রথম পর্বে হচ্ছে মামলুক, এটাকে প্রাথমিক সুলতানাত সুলতানি আমল, আর দ্বিতীয় সুলতানি আমলটা শুরু হয়েছে খিলজি বংশ থেকে। তো আজকে আমরা খিলজি নিয়ে আলাপ করব এবং সময় এরপরে আমরা তুগলুক নিয়ে কথা বলবো। বাংলায় একটা কথা আছে যে তুগলুকি কাণ্ড আর কি। আচ্ছা, যাই হোক, তো তুগলুক, এরপরে আমরা সৈয়দ বংশ নিয়ে কথা বলবো এবং এরপরে কথা বলবো হচ্ছে লোদি বংশ নিয়ে। তাইলে চারটা বংশ। আপনি এখানে একটু লিখেন যে প্রথম আগে একটু লিখে নেন যে মামলুক বংশের পর আপনি তথ্য আকারে 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 একটু লিখেন, তারপরে আমি বিস্তারিত আলাপ করতেছি। লিখেন মামলুক বংশের পর সুলতানি আমলে ভারতে আরো 4টি রাজবংশ রাষ্ট্র পরিচালনা করে বা শাসন করে। মামলুক বংশের পর ভারতে আরো 4টি রাজবংশ শাসন করে। সেই 4টি রাজবংশ কে কে? 1 নাম্বার লিখেন হচ্ছে খিলজি বংশ, বা খুলজিও লিখতে পারেন। কোন কোন বই খিলজি লিখেছে, কোন কোন বই খুলজি লিখেছে। খুলজি বংশ, ব্র্যাকেটে লিখে রাখেন এটা 1290 থেকে 1320। খুলজি বংশ শাসন করেছে 1290 থেকে 1320। 2 নম্বরের পরে লিখেন হচ্ছে তুঘলক বংশ। তুঘলক বংশ, এরা ব্র্যাকেট একটু লিখেন 1320 থেকে 1414 পর্যন্ত। 1320 থেকে 1414 পর্যন্ত। এরপরে লিখেন হচ্ছে সৈয়দ বংশ। সৈয়দ বংশ, সৈয়দ বংশ শাসন করেছে 1414 থেকে 1451। ব্র্যাকেটে লিখুন 1414 থেকে 1451। এবং এরপরে শাসন করেছে লোদি বংশ। লোদি বংশ শাসন করেছে 1451 থেকে 1526। ও ইতিহাস নিয়ে আমার টেবিলে থাকা কিছু বইয়ের
নাম আপনাদের লিখে দিতে চেয়েছিলাম। ওই ক্লাস শুরু করতে তাড়াহুড়ো করার কারণে ওটা লেখা বলা হয়নি। আপনি ক্লাসের শেষে মনে করায় দিয়েন। বইগুলির নাম না হয় বলব না। কি, কি বই আপনিও পড়তে পারেন। পড়ে জানা-টানার খোঁজ খবর নেওয়া যেতে পারে আরকি। কিছু বললাম আরকি। আচ্ছা, তাইলে আমরা ভারতীয় সুলতানি আমল যেটা ৩২০ বছরের ১২০৬ থেকে ১৫২৬ এই ৩২০ বছরের সুলতানি আমল ১ম টা হচ্ছে হইল মামলুক বংশ যারা দাসদের থেকে এসছে। পরবর্তীতে তারা মুক্ত হয়েছিল দাস থেকে। কিন্তু তারপরেও তাদের বংশের নাম ওই দাস বংশই আছে। তারপরে হচ্ছে দাস বংশ হচ্ছে ১২০৬ থেকে ১২৯০। এরপরে খিলজি বংশ ১২৯০ থেকে ১৩২০। খিলজির পর হচ্ছে তুঘলুক বংশ ১৩২০ থেকে ১৪১৪। এরপরে সৈয়দ বংশ ১৪১৪ থেকে আ আ ১৪৫১ এবং লোদি বংশ ১৪৫১ থেকে ১৫২৬। ১৫২৬ এ বাবর আসে এবং বাবর এই যে আ আ লোদি বংশের সর্বশেষ শাসক ইব্রাহিম লোদি তাকে পানিপথের যুদ্ধে ১ম যুদ্ধে পরাজিত করে রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয় বাবর এবং পরবর্তীতে প্রায় ৩০০ বছর ৩০০ বছরের উপরে আ আ আ মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তারা। তো আমরা মুঘলদের নিয়ে অনেক আলাপ করব ইনশাআল্লাহ। তার আগে এই যে এই খলজিদের নিয়ে আলাপ করি। খলজি তারপরে আ উম কি বলে এই তুঘলুক, তারপরে হচ্ছে লোদি, তারপরে সৈয়দ তাদের নিয়ে একটু কথা বলে নিতে চাই। তার আগে একটা কথা বলি। ইতিহাস যদি নির্মোহভাবে পড়েন শুধু মুখস্থ রাখার কথা না ভেবে, একটা কথা বলি যে সবাইকে যদি বলি যে ইতিহাস কেমন লাগে? বলে, "হ্যাঁ, গল্প শুনতে ভাল লাগে কিন্তু মনে থাকে না।" ইতিহাসের ব্যাপারে সবার কমন অভিযোগ হচ্ছে মনে থাকে না এবং সবচেয়ে বেশি ভুলে যাই যা তা হলো সাল। আমি একমত এটার সাথে। আমরা সাল ভুলে যাই। ভুলে যাওয়ার কথাও। এবং ভুলে যাই প্রধানত যে কারণে, তার একটা কারণ হচ্ছে আমরা scatteredly পড়ি বলে, বিচ্ছিন্ন ঘটনা পড়ি বলে। ইতিহাসের একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার যে chronology আছে, যে পরম্পরা আছে, সেই পরম্পরাটা অনুসরণ করে আমরা পড়ি না। আমাদের পড়াটা হয় হচ্ছে হ্যাঁ, তথ্য জানতে হবে যে হ্যাঁ, পানিপথের ১ম যুদ্ধ কত হয়েছিল? পানিপথের ১ম যুদ্ধ হয়েছে ১৫২৬ সালে, ১৫২৬ সালে, ১৫২৬ সালে, ১৫২৬ সালে। এই সালে ইব্রাহিম লোধি পরাজিত হয় বাবরের কাছে এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। এই যে মুখস্থ করি, তরাইনের ১ম যুদ্ধ কবে সালে হয়েছে? ১১৯১ সালে, ১১৯১ সালে, ১১৯১ মুখস্থ করি। এই বিচ্ছিন্ন মুখস্থ আগে ১৫২৬ তারপরে ১১৯১ কোথায় জব্বার, কোথায় আগরতলা, কোথায় চকিরতলা কোনটার সাথে মিল নাই। ফলে এই যে chronology ঠিক থাকে না বলে ইতিহাসের সালগুলি আমাদের মাথার মধ্যে থাকে না। এই ভুলে যাওয়ার সমস্যা যে আপনাদের আছে কেবল তা নয়, এটা আমার মধ্যেও বিপুল পরিমাণেই আছে একইভাবে। আমার মধ্যে কেন সবার মধ্যেই তা আছে নিশ্চয়ই। কিন্তু সহজে মনে রাখবার একটা উপায় হইল যে আ ধারাবাহিকতাগুলি লক্ষ্য রাখা। যেমন উদাহরণ বলি, যেমন আপনাকে যদি বলি যে ১ থেকে ১০০ পর্যন্ত গুনেন, আমার ধারণা সবাই গুনতে পারবে। এখানে একজনও নাই যে পারবে না। কিন্তু এই আপনাকেই যদি বলি যে হ্যাঁ, গুনবেন আপনার সিরিয়াল অনুযায়ী নয়। আমি যে সিরিয়াল বলব সেই সিরিয়াল যে ১, ৭২, ৬৩, ২, তারপরে ৩১, তারপরে ৬৯, ৯৯, ১৩, ১৯ এরপরে হচ্ছে ৩৮ এরপরে হচ্ছে বা ৯৮ এইভাবে একটা সিরিয়াল দাঁড় করায় দিলাম এবং বললাম যে, "এই সিরিয়ালে আপনি বলেন।" আমি লিখে দিতে পারি, আপনাদের কেউই পারবে না। আমিও পারব না। পারবার কথাও না। আমি যে সিরিয়াল নিজে বললাম সেটাও এখন বলতে পারব না। কেন? আমাদের মস্তিষ্ক বিশৃঙ্খল জিনিস মনে রাখতে পারে না। সে একটা বৈজ্ঞানিক উপায় মেইনটেইন করে। তার একটা একটা মস্তিষ্কের মধ্যে তার একটা যে সে অ্যা ব্যা ব্যা একটা প্রসেস সে ঠিক করে রেখেছে যে এই প্রসেস হলে মনে রাখতে পারব। তাছাড়া পারব না। তার সামনে আপনি স্ক্যাটার্ড ডাটা দেন, সে মনে রাখতে পারবে না, ভুলে যায়। কিন্তু সিস্টেমেটিক ডাটা দেন, সে দেখবেন হাজার, হাজার ডাটা মুখস্থ রাখতে পারবে। ফলে আমরা ইতিহাসের মতো একটা বিষয়গুলিও মনে রাখতে পারি যদি আমরা সিস্টেমেটিক ডাটাতে যাই। আমরা যদি আ আ মানে হ্যাঁ, নিয়ম মাফিক তার কাছে তথ্য সরবরাহ করি। ইতিহাসটা আমরা বিচ্ছিন্নভাবে না পড়ে যদি ধারাবাহিকভাবে পড়ি তাহলে মনে রাখা সম্ভব। আমরা সেজন্য ধারাবাহিকভাবে পড়া শুরু করেছি। খুব যে ভালো কিছু শিখছি তা নিশ্চয়ই আমি দাবি করি। এটা আমার স্পেশালাইজেশন এরিয়াও না। আমার মূল আ উম আ
ক্ষেত্র হচ্ছে আইন। আমি আইনের শিক্ষার্থী। আইনটা বুঝি বা বুঝি বলে ধারণা করি। সেটা আমার একটা স্পেশালাইজেশন এরিয়া। সংবিধান নিয়ে যে আলাপ হোক আমি তা নিয়ে কমান্ডিং ভয়েস এ কথা বলতে পারি যে হ্যাঁ, সংবিধানের আমি ভিতরগত ব্যাখ্যা দিয়ে দেবার ক্ষমতা রাখি। আমি ইতিহাস একাডেমিক্যালি পড়ি নাই। আমি এর আগের দিনেও বলেছি। ফলে আমি একজন শৌখিন পাঠক হিসেবে পড়েছি। তো আচ্ছা ঠিক আছে। ইতিহাস আমার পড়তে ভালো লাগে। ফলে ইতিহাসের উপর আমার দখল ঈর্ষণীয় মাত্রায় নয় বা গ্রামাটিক্যালি একাডেমিক্যালি যারা পড়েছে তাদের যে পরিমাণ আছে আমার ওই পরিমাণ দখল নাই। এটা সরল স্বীকারোক্তি। কিন্তু আমি একজন শৌখিন পাঠক হিসেবে আমি বিচ্ছিন্নভাবে না পড়ে আমি ইতিহাসকে ধারাবাহিকভাবে অনুধাবন করবার চেষ্টা করছি যে তার গতিপথগুলি কিভাবে এগিয়েছে এবং সেই আলোকে বুঝবার চেষ্টা করছি। তো আমি ইতিহাসটাকে পড়ে দেখলাম যে প্রায় কাছাকাছি ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে কিছুদিন পর, পর। সব শাসকের আমলে কতগুলি কমন ঘটনা ঘটছে। কিরকম উদাহরণ দিই। যেমন ধরেন সব শাসক আমলে বেশিরভাগ শাসকই ক্ষমতায় এসছে আরেকজনকে হত্যা করার মধ্য দিয়ে বা আরেকজনকে পরাজিত করার মধ্য দিয়ে। এখনকার মতো গণতান্ত্রিক ব্যবস্থা তো তখন ছিল না। তখন হচ্ছে এক রাষ্ট্র শাসন, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে দখল করত এবং এটাও এক ধরনের স্বাভাবিক ব্যাপার ছিল। যে জোর করে দখল করতে পারবে সে ক্ষমতায় থাকবে। মাইট ইস রাইট। কেমন? তখন এমন না যে তুমি কেন আমাদের শাসন করলা? তুমি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছো। কারণ তখন আন্তর্জাতিক আইন তৈরি হয়নি। আন্তর্জাতিক আইনের বয়স ১-১৫০ বছরও না আসলে বা ২০০ বছরও না। খালি তখন আন্তর্জাতিক আইন ছিল না। কোন ইন্টারন্যাশনাল ল না থাকার কারণে এক রাষ্ট্র অবলীলায় আরেক রাষ্ট্র দখল করেছে। এবং দখল করতে গিয়ে যদি নিজে তাকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে পেরেছে, ভালো। না হলে নিজে হত্যার শিকার। মাঝামাঝি কিছু নাই। হয় হত্যা করেছে অথবা হত্যার শিকার হয়েছে। কিছু ব্যতিক্রম ছাড়া। পালিয়ে এসেছে কেউ, কেউ। কিন্তু বেশিরভাগেরই ঘটনা হইল হয় সে খুনি অথবা নিজে খুন হওয়া। হয় সে হত্যাকারী অথবা নিজে হত্যার শিকার হওয়া। একেবারে পরতে, পরতে এই ঘটনাটা। আমরা আজকেও যাদের ঘটনা বলব যে একদম এবং সেই খুন কতগুলি যে এত নির্মম হয়েছে এবং আত্মীয়-স্বজনের মধ্যে এক ভাই আরেক ভাইকে, শ্বশুর জামাইকে, জামাই শ্বশুরকে, বাবা ছেলেকে, ছেলে বাবাকে বা আ আ স্বজনকে হত্যার ঘটনা ঘটেছে। কিসের জন্য? ক্ষমতা দখল করবার জন্য। আবার ক্ষমতা দখল করে তাদের অনেকেই ভালো শাসকে পরিণত হয়েছে। কিন্তু তার ক্ষমতা দখল করার প্রক্রিয়াটা খুব নির্মম ছিল। আ যেমন ধরেন আলাউদ্দিন খিলজি। খিলজি বংশের প্রতিষ্ঠাতা একটু পরেই হয়তো বলব। জালালউদ্দিন ফিরোজ খলজি। বা সেই জালালউদ্দিন ফিরোজ খলজির জামাই ছিল আলাউদ্দিন খলজি। সে আলাউদ্দিন খলজি তার শ্বশুরকে হত্যা করে ক্ষমতায় আসছে। যে শ্বশুর তাকে স্নেহ করত। তো আমি তার কথা একটু পরে বলতেছি। কিন্তু তার আগে একটু বলছি যে প্রায় সব ক্ষেত্রেই ঘটনা ঘটেছে যে একজন আরেকজনকে হত্যা করেছে। এবং এই হত্যাটা শাসকদের মধ্যে এত রেগুলারলি হয়েছে যে এটা নিয়ে তাদের খুব বেশি অনুতাপ আছে বলে তাদের জীবনে দেখা যায়। ২-১ জন ছাড়া। আওরঙ্গজেব তার হত্যা করা নিয়ে আওরঙ্গজেবের এক ধরনের অনুশোচনা তার শেষ জীবনে ছিল সেটা পরে বলব। বা এরকম ২-১ জন শাসকের দেখা যায় বেশিরভাগই অন্য অনেক বিষয় নিয়ে স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থী হয়েছেন বলে দেখি ইতিহাস পড়ে। কিন্তু এই যে হত্যা করে ক্ষমতায় এসছেন এটা নিয়ে তাদের কোনো বিকার নাই। তারা এই ব্যাপারে নির্বিকার। এবং তখন এটাকে মনে করা হইতো যে না এটা অসুবিধা নাই কিছু। এবং আরেকটা বিষয় বলি যে উম উম এই বংশগুলি তৈরি হয়েছে কিভাবে? বংশগুলি এই নামে যেই বংশ যে শাসন করতেছে এই কথাটা যারা ওই বংশটা তৈরি করছিল তারা নিজেরাও হয়তো ওই সময় জানত। কিন্তু দীর্ঘদিন একই বংশ শাসন করার কারণে পরবর্তীতে ইতিহাসবিদেরা ওই সময়টাকে ওই বংশের আলোকে তারা নির্ধারণ করেছে। উদাহরণ বলি যেমন ধরেন খলজি। খলজির কথা আজকে বলতেছি। খলজিরা কিন্তু কিছুই ছিল না এক অর্থে। খলজিরা আফগানিস্তান থেকে আসা মানুষ। এবং অনেকে বলে যে না তাদেরও পূর্বপুরুষ ২০০ বছর আগের পূর্বপুরুষ এসছে হলো তুর্কি থেকে। তুর্কি মানে তুরস্ক নট দ্যাট। মধ্য এশিয়া। মধ্য এশিয়া মানে কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান। আচ্ছা আই এম সরি আমি মনে হয় অনেক দ্রুত বলে ফেলতেছি। আমি আমার চোখ বন্ধ করে আমার কথা বলতেছি তো মনে হচ্ছে আপনার আমার সামনে আছেন খালি শুনতেছেন। তা তো না লিখছেন তো। আ আ এখন মাঝে, মাঝে যে কথাগুলি আছে যত সংক্ষেপে পারেন একটু লিখেও নিবেন, নোট নিবেন পাশে। বা আমি আরেকটু ধীরে বলতেছি কথা। সরি, সরি। আ আ আ এই যে বংশটা কিভাবে তৈরি হয়েছে সেটা আগে বলি। কেমন? এই যে মামলুক বংশ। এটা কিন্তু ওরাও বলত না মামলুক বংশ আমরা। পরে ইতিহাসবিদেরা ইতিহাস লিখবার সুবিধার্থে একটা থেকে আরেকটা পার্থক্য করবার সুবিধার্থে
তারা ওই বংশের নাম দিয়েছে। এবং এই বংশগুলির বেশিরভাগই তৈরি হয়েছে যিনি ওই বংশের প্রথম যে ব্যক্তি রাষ্ট্র শাসন শুরু করছেন তার নাম অনুসারে বা তার নামের অংশবিশেষ থেকে। আ সহজ করে বলি, এটা এমনি জাস্ট বোঝার জন্য বলতেছি। যেমন ধরেন, এখন ধরেন আমাদের দেশে গণতন্ত্র অনুযায়ী দেশ চলবার কথা বা চলছে, চলছে না সেটা অন্য বিষয়। কিন্তু আমি বলতেছি যে ধরেন গণতন্ত্র নাই এদেশে। ধরেন রাজতন্ত্র, পৃথিবীতে এখনো গণতন্ত্র নাই। রাজতন্ত্র আছে। আমাদের দেশেও রাজতন্ত্র চলে ধরেন। তো বঙ্গবন্ধু শাসন করলেন শেখ মুজিবুর রহমান, পরবর্তীতে শেখ হাসিনা। এরপরে শেখ আ উম উম সজীব অজিত জয়, তারপরে শেখ সামথিং। উনারা হয়তো জানেন না ব্যাপারটা। উনারা বঙ্গবন্ধুর পর শেখ হাসিনা, শেখ হাসিনার পর আ শেখ সজীব অজিত, আ উম 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 উনারা উনাদের নাম নিয়েই করতেছেন। কিন্তু আজকে থেকে ১০০ বছর পর যখন বাংলাদেশের ইতিহাস লেখা হবে বা জিয়াউর রহমান একটা আর্মির সেনানায়ক ছিলেন। সেখান থেকে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করলেন বা রাষ্ট্র ক্ষমতায় আসলেন। সেখান থেকে তার স্ত্রী খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, তারপরে তারেক জিয়ার মেয়ে কি জিয়া যেন দেখি ফেসবুকে, আমি নাম মনে নাই। সামথিং জিয়া, এবং এরকম ধরেন বংশ পরম্পরা রয়েছে। তো উনারা তো আর জিয়া বলে বংশ এখন বলছেন না। কিন্তু পরবর্তীতে ধরেন ১০০ বছর পরে ইতিহাস লেখা হচ্ছে। আমাদের যদি রাজতন্ত্র থাকে বা তাইলে হয়তো লেখা হবে শেখ বংশ বা জিয়া বংশ, জিয়া বংশের শাসনকাল, শেখ বংশের শাসনকাল। এরকম করে। এবং আ আ উম বাংলাদেশের একজন লেখক আছে হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদের একটা বই আছে। বইটার নাম 'রাজনীতিবিদগণ'। সে বইটাতে তিনি স্যাটায়ার করেছেন এদেশের রাজনীতি। কাউকেই ছাড়েন নাই। সবাইকে নিয়ে খুব তীব্র ব্যঙ্গ করেছেন। যে কেউ পড়লে ওই দলের আ মা একেবারে মানে তার রাগ হয়ে যাবে এরকম। বিএনপিকে নিয়ে ব্যঙ্গ করছেন, জামাতকে নিয়ে তো করেছেনই। জাতীয় পার্টিকে নিয়ে করছেন, আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগকে বলছে শেখ বংশ। তো বঙ্গবন্ধু সম্পর্কে ইতিবাচক আছে, ভয়ংকর মানে আওয়ামী লীগ মানে সব দল সম্পর্কেই খুব আক্রমণাত্মক কথা লেখা আছে। তো এখানে বিভিন্ন বংশ দিয়ে উনি বলেছেন আরকি যে শেখ বংশ, জিয়া বংশ। তো যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই বংশের যারা শাসক, আ বা বা ইতিহাসেরও মধ্যযুগের যে ইতিহাসের কথা বলতেছি, তাদের যে শাসকেরা, তাদের বংশগুলির নাম কিভাবে হয়েছে? ১ম এ ধরেন একজন সেনাবাহিনীতে একজন আছে। তাদের যে সৈন্যবাহিনীতে একজন আছে। সে দায়িত্ব পালন করতে, করতে পদোন্নতি হয়ে উঁচু পদে গেছে। তারপরে যে শাসক আছে, সুলতান আছে, তাকে ক্ষমতা থেকে সরায় দিচ্ছে বা তাকে হত্যা করে নিজে ক্ষমতা নিয়েছে। ক্ষমতা নেওয়ার পর সে ২০ বছর ক্ষমতায় ছিল। তারপরে ক্ষমতায় এসছে তার ছেলে। তারপরে ক্ষমতায় এসছে তার ছেলে বা ভাতিজা। তারপরে ক্ষমতায় এসছে তার জামাই বা ভাতিজা বা ছেলে। এইভাবে তারা সব মিলিয়ে ৫০-৬০ বছর ক্ষমতায় ছিল। ১ম যে ব্যক্তি ক্ষমতায় ছিল তার নাম অনুসারে তাদের ওই সামগ্রিক সময়টাকে ওই ৫০-১০০ বছরকে বলা হয়েছে এই কাল। কেমন? এইভাবে মামলুকরাও তাই হয়েছে। নাম তাদের শেষে মামলুক ছিল না। কিন্তু তাদের বৈশিষ্ট্যের মধ্যে দাস ছিল। সেজন্য মামলুক। খলজিদের ইতিহাস কারণ তাদের নামের সাথে খলজি আছে এবং শুরু করেছিলেন যিনি, তিনি জালালউদ্দিন ফিরোজ খলজি। আপনি এটা একটু লিখেন। উপরে লিখেন খলজি বংশ। খলজি বংশ লিখে ব্র্যাকেটে একটু লিখেন। আ আ উম আ উম উম ১২৯০ থেকে ১৩২০, ১২৯০ থেকে ১৩২০ খলজি বংশ। লিখে আন্ডারলাইন করেন। আন্ডারলাইন করে লিখেন যে আ উম খলজি আবার কিন্তু যদিও জালালউদ্দিন ফিরোজ খলজি শুরু করেছিলেন, এটা তার কথা পরে লিখেন। তার আগে বলি যে খলজি একটা বংশই আফগানিস্তানে ছিল। আমাদের এখানে যেমন এদেশে তালুকদার আছে, চৌধুরী আছে, আ উম 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 আ আ আরো যেগুলি আছে আরকি, যেমন খান আছে, প্রামাণিক আছে। এরকম বিভিন্ন এদেশে বংশ আছে না? তেমনি আফগানিস্তানের একটা বংশ আ খলজি বংশ। এবং সেই বংশটা আফগানিস্তানে বেশ প্রভাবশালীও ছিল। এরা আফগানি, কিন্তু অনেকেই বলে যে প্রায় ২০০ বছর আগে তারা মধ্য এশিয়া, তুর্কিস্তান থেকে, তুর্কিস্তান মানে তুরস্ক নয়। তুর্কিস্তান মানে কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান। এই যে মধ্য এশিয়ার দেশগুলি, তাদেরকেও কিন্তু তুর্কি বলে। আমরা এটা অনেকেই জানি বা অনেকে জানি না। এর আগের ক্লাসে বলেছিলাম। এবং এদের যে অঞ্চল ছিল খোরাসান, এই অঞ্চলেই। তো এই যে এদের ভাষা যেটা কাজাক, উজবেক, তাজিক, কিরগিজ, আ তুর্কমেন, এগুলি সব তু তুর্কি ভাষার বিভিন্ন ফর্ম। এজন্য সামষ্টিকভাবে এদের ভাষাগুলিকে তুর্কি ভাষা বলে এবং এই জাতিগোষ্ঠীকেও তুর্কি জাতি বলে। ফলে এদের এখান থেকে এসছিল ২০০ বছর আগে খলজি বংশরা।
এসে আফগানিস্তানে তাদের ঘাঁটি গাড়ে এবং সেখানেই তারা স্থায়ী হতে থাকে। এবং যে প্রদেশে তারা ছিল সেটা হলো আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে। আফগানিস্তানের হেলমন্দ প্রদেশটা আপনাদের একটু দেখাই তাহলে। আফগানিস্তানের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক আছে। আচ্ছা, আপনাদের সরি, আমি তো সরি সরি আমি আজকে দুঃখিত। আমি তো আমি আজকে মোবাইল ফোনে ক্লাস নিতেছি, ফোনে ওইটা দেখানো যাবে। সরি, আমি ল্যাপটপে দেখালে সুবিধা হয়ে যাবে। ফোনে কথা বলতেছি, ওটা দেখানো ফোনে অসুবিধা। আমি আমার সামনে ল্যাপটপে আমি দেখতে পারবো, কিন্তু আপনাদের তো স্ক্রিন শেয়ার দেওয়া যাবে না ল্যাপটপ ফোনে সম্ভবত। আচ্ছা, যাই হোক, আফগানিস্তানে আপনি দেখবেন যে হেলমন্দ একটা প্রদেশ আছে। আফগানিস্তানের কতগুলি গুরুত্বপূর্ণ জায়গা আছে: হেলমন্দ, কান্দাহার, হেরাত, ঘুর, গজনি, কাবুল। এগুলি আফগানিস্তানের সব গুরুত্বপূর্ণ জায়গা। কাবুল তো রাজধানী, আফগানিস্তানের রাজধানী কাবুল আমরা জানি। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো গজনি। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে হেরাত, যেখানে যে সংঘাত হয়েছে অনেক বিপুল পরিমাণ। বা ধরেন ঘুর, যেখান থেকে যে মোহাম্মদ ঘুরি যেখান থেকে এসছে। বা ধরেন কান্দাহার। তো সেরকম একটা আফগানিস্তানের একটা জায়গা হচ্ছে হেলমন্দ। হেলমন্দ প্রদেশে তুর্কিরা ছিল। তো এই তুর্কিরা যারা পরবর্তীতে আফগানি হয়, এই আফগানি এই মধ্যে থেকে একজন জালালউদ্দিন নাম ভদ্রলোকের, তিনি এই মামলুক শাসকদের শেষের দিকের শাসক বলবন, আপনারা শুনেছেন গিয়াসউদ্দিন বলবন। এই বলবনের শাসন আমলে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল। এখানে একটু আগে লিখেন খিলজি বংশের প্রতিষ্ঠাতা, লিখে নেন খিলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ফিরোজ খলজি। খিলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জালালউদ্দিন, ধীরে ধীরে বলছি যেন আপনি লিখতে পারেন। খিলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জালালউদ্দিন ফিরোজ খলজি। প্রিলিতে দরকারি হবে এই তথ্যগুলি। জালালউদ্দিন ফিরোজ খলজি, তিনি আফগানিস্তান থেকে এসেছিলেন। তিনি আফগানিস্তান থেকে এসেছিলেন এবং মামলুক যে রাজা ছিলেন, মামলুক সম্রাট, মামলুক শাসক সুলতান আর কি, বলবনের সেনাবাহিনীতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মামলুক সুলতান বলবনের আমলে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে একটা প্রদেশের শাসনকর্তা করা হয়, ওটার নাম হচ্ছে সামানা। সামানা প্রদেশ, পরবর্তীতে তাকে সামানা প্রদেশের শাসনকর্তা করা হয়। সামানা প্রদেশের শাসনকর্তা করা হয়। আচ্ছা, এখানে একটু বলি যে এই বলবনের পর, এটা লিখতেও পারেন, লেখা জরুরি না, বলবনের পর এই মামলুক বংশের আরেকজন শাসক ছিলেন কায়কোবাদ। দুর্বল শাসক ছিলেন। এর আগের যে মামলুক বংশের কথা বলছিলাম তাদের শেষের দিকের শাসক। বলবনের পর হয় কায়কোবাদ, এবং কায়কোবাদ মারা যাওয়ার পর আহ, আহ, মা- আহ, আহ, একটা শূন্যতা তৈরি হয়। তার মন্ত্রী ছিল নিজামুদ্দিন, তিনি তুর্কি ছিলেন। আর এই যে খলজিরা আর তুর্কিদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়, এবং সেই দ্বন্দ্বে খলজিরা তুর্কিদেরকে পরাজিত করে জয়লাভ করে। এবং এর মধ্যে কায়কোবাদের পর কায়কোবাদকে হত্যা করা হয়। হত্যা করার পর কায়মাস একজন ছিলেন তার পুত্র, এটা লিখবার দরকার নাই, কায়মাস তার পুত্র ছিল, তাকে সুলতান করা হয়। এবং তিনি খলজিরা তাকে বন্দি করে এবং বন্দি অবস্থায় সে মারা যায়। এবং এই খলজিরা এই মামলুক শেষ যে শাসক তাদেরকে পরাজিত করে রাষ্ট্র ক্ষমতা দখল করে। এবং খলজিদের সেই নেতৃত্বটা দেয় জালালউদ্দিন ফিরোজ খলজি, যে ওই বলবনের বা মামলুকদের শাসন ব্যবস্থায় একজন কর্মচারী ছিল। পরবর্তীতে একটা প্রদেশের শাসনকর্তা বানানো হয়েছিল তাকে। এবং একটু বলি, এটা কি সুলতানি আমল কি মুঘল আমল, একেবারে বেইমানিটা পরতে পরতে হয়েছে। যাকে এই ভালোবেসে স্নেহ করে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, তাদের বেশিরভাগই পরবর্তীতে চান্স পেয়েই তার যে প্রভু তাকে উৎখাত করে কিংবা হত্যা করে রাষ্ট্র ক্ষমতা দখল করে। তো এই যে জালালউদ্দিন ফিরোজ খলজি, তাকে আশ্রয় দিয়েছিল বলবন, এবং তাকে তার দক্ষতা দেখে তাকে সামানা প্রদেশের শাসনকর্তা করেছিল। কিন্তু পরবর্তীতে সে তুর্কিদেরকে খলজিদেরকে একত্রিত করে
মামলুক বংশের শেষ শাসকদেরকে পিটায়া হত্যা করে বন্দী করে সে নিজে রাষ্ট্র ক্ষমতা দখল করে, জালালউদ্দিন খলজি। এবং খলজি রাষ্ট্র ক্ষমতা দখল করে বেশ পরিণত বয়সে। জালালউদ্দিন যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে তখন তার বয়স ৭০ বছর প্রায়। এবং রাষ্ট্র ক্ষমতা দখল করেই সে একটু বিপদে পড়ে যায়। তার সেনাবাহিনীতে খলজিরা অনেক ছিল, কিন্তু আমত্ত মানে হচ্ছে মন্ত্রী পরিষদ আরকি, ক্যাবিনেট। সেই ক্যাবিনেটের বেশিরভাগই ছিল তুর্কিরা। এবং তুর্কিদেরকে পরাজিত করেই, মামলুকদের সাথে তো তুর্কিদের সম্পর্ক ভালো। এই তুর্কিদেরকে পরাজিত করেই জালালউদ্দিন ক্ষমতায় আসছিল। ফলে তার মন্ত্রীদের মধ্যে তার তার প্রতি আ শুভাকাঙ্ক্ষা ছিল না। বিরাগ ভাজন ছিল মন্ত্রীরা তার প্রতি। পরবর্তীতে সে সেই মন্ত্রীদেরকে ক্রমশ উৎখাত করে ধীরে এবং ক্রমশ সেইখানে খলজিদেরকে প্রতিস্থাপন করে। এবং একসময় ধীরে এই পুরো শাসন ব্যবস্থাই খলজিদের হাতে চলে যায়। তো এই জালালউদ্দিন এই শাসন ব্যবস্থা পোক্ত করতেই তার সময়টা চলে গেছে। ফলে সে রাজ্য বিস্তারের দিকে বেশি মনোযোগ দিতে পারে নাই। ক্ষমতায়ও বেশি দিন ছিলেন না। ক্ষমতায় ছিলেন ৬ বছর মাত্র। ১২৯০ সালে ক্ষমতায় আসেন। ১২৯৬ সালে তাকে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়। এই ক্ষমতা থেকে বিদায় হওয়ার প্রক্রিয়া বড় নির্মম। জালালউদ্দিন খলজি, যিনি তার প্রভু, মামলুকদেরকে হত্যা করে ক্ষমতায় আসলেন, তার নিজের বিদায়টাও ঘটলো অধিকতর করুণ ভাবে। এমনিতে তিনি ভালো শাসক ছিলেন বলে ইতিহাস পড়ে জানা যায় যে জালালউদ্দিন প্রজাদের প্রতি সহনশীল ছিলেন এবং তাদের জন্য অনেক কিছু করার চিন্তা করছেন, চেষ্টা করছেন। কিন্তু তার ক্ষমতা আসার প্রক্রিয়া নির্মম। আবার তার বিদায় নেওয়ার প্রক্রিয়া অধিকতর বেদনা বিধুর। জালালউদ্দিন খলজি বিয়ে দিয়েছিলেন তার কন্যাকে আরেক কপর্দকশূন্য এক ব্যক্তির সাথে, আ তার ভাতিজা এই আ আলাউদ্দিন। আলাউদ্দিনের বাবা মারা গেছিল ছোটবেলাতেই। কেমন? আ আ আ আ আ ৭-৮ বছরে আলাউদ্দিনের বাবা মারা যায়। আচ্ছা, আমি ঠিক এই শুধু তথ্য লিখে না দিয়ে আমি একটু ঘটনাগুলি বলতে চাই, যেন আমাদের ইতিহাসে কি ঘটছিল সে ব্যাপারের সাথে আপনার পরিচয় হয়। এবং আমি বলছিলাম পাঠক হিসাবে যা ও ও আমার মধ্যে যে জানাটা তৈরি হয়েছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই জালালউদ্দিন খলজির ভাই ছিল আ ও ও ও রজব নাম। সেই ভাইটা মারা গেছিল অনেক আগে। যখন তার ছেলে আলাউদ্দিনের বয়স ৭-৮ বছর, কম বয়সী। এবং কম বয়সী ভাতিজাকে রেখে ভাই মারা যাওয়ার পর ওই ভাতিজা আলাউদ্দিনকে নিজের কাছে নিজের হেফাজতে এনেছে জালালউদ্দিন। পিতার স্নেহ দিয়ে বড় করেছেন। বড় করেছেন শুধু তা না, নিজের কন্যাকে তার সাথে বিয়ে দিয়েছেন। তাহলে একই দিকে তার স্নেহ পরায়ণ ভাতিজা, মানে স্নেহ প্রাপ্ত ভাতিজা, তারপরে আবার তার কন্যার জামাতা। তাহলে ২ দিক থেকে কাছের মানুষ। এবং খুব স্নেহপরায়ণ ছিল আলাউদ্দিনের প্রতি হচ্ছে জালালউদ্দিন ফিরোজ। কিন্তু আলাউদ্দিনের সু আ ভাতিজা হিসেবে বা জামাই হিসেবে থাকার চেয়ে সুলতান হওয়ার স্বপ্ন ছিল বেশি। সে চাইতেছিল যে সে সুলতান হোক। শ্বশুর আর কাহাতক, শ্বশুরকে সুলতান হিসেবে মানা যায়। ফলে তার এই চিন্তাটা মাথার মধ্যে অনেকভাবেই ছিল এবং তাকে ২ টা প্রদেশের শাসনকর্তা বানানো হয়েছিল। একটা প্রদেশের নাম কারা এবং আরেকটা হচ্ছে আগ্রা। এই ২ টারই প্রদেশের শাসনকর্তা তাকে বানানো হয়েছিল, কিন্তু সে হ্যাপি না। সে কি করল, এই ২ টা প্রদেশের শাসনকর্তা থাকা অবস্থাতেই, ম্যাপ দেখাতে পারলে আপনাদের ভালো হইতো। সে কি করল, দক্ষিণ দিকে যেখানে সুলতানিরা, মানে সুলতানদের শাসন নাই, সে দক্ষিণ দিকে, দক্ষিণ ভারত যেখানে আ আ তখনো স্বাধীন এলাকা, সেখানে গিয়ে আক্রমণ করল এবং দেবগিরি একটা জায়গার নাম। ওটার নাম ওই যে আ আ আ দৌলত দৌলতপুরও বলা হয় ওটাকে। সেখানে আক্রমণ করে সেই জায়গাগুলিকে তছনছ করে সেখানে বিপুল পরিমাণ ধন সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে আসলো হচ্ছে এটা আলাউদ্দিন। এই খবরটা আম আ জালালউদ্দিন ফিরোজ খলজি এই খবরটা, শ্বশুর এই খবরটা পেল এবং তিনি ক্ষুব্ধ হইলেন। ক্ষুব্ধ হওয়ার পর চিন্তা করলেন যে এটা তো মানে ঠিক কাজ করে নাই। আমার অনুমতি ছাড়া অন্য আরেকটা প্রদেশে গিয়ে তাদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে আসছে। এইটা পছন্দ করলেন না জালালউদ্দিন। সে ডাকলেন, আলাউদ্দিনকে ডাকলেন। আ আলাউদ্দিন গেল না। শ্বশুরের ডাকে গেল না বা সুলতানের ডাকে গেল না। না গিয়ে উল্টা চিঠি পাঠাইলো যে, "শ্বশুর আব্বা, আপনি ঠিকই বলেছেন। আমার উচিত হয়নি ওই মানে এই দেবগিরিতে গিয়ে আক্রমণ করে সেখানকার সম্পদ লুণ্ঠন করে আনা আমার উচিত হয়নি। আমি এজন্য খুবই লজ্জিত এবং আমি এত লজ্জিত যে আপনার সামনে যেতেও আমার কষ্ট হচ্ছে। আমি লজ্জা পাচ্ছি। এজন্য আপনার সামনে যেতেছি না। আপনি আমাকে যদি এসে মাফ করে দিয়ে যান, তাইলে আমি বুঝবো আপনি আমাকে মাফ করছেন। না মাফ করলে আমি আত্মহত্যা করব।"
আপনি যদি আমাকে এসে মাফ না করেন, আমি যেখানে আছি সেখানে এসে যদি মাফ না করেন, তাহলে আমি আত্মহত্যা করব, এরকম একটা কথা আলাউদ্দিন তার শ্বশুরকে জানায়। তো শ্বশুর, একে তো শ্বশুর বাপের মতোই। তারপরে হচ্ছে আবার বা 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 ভাতিজা, চাচা, যে পিতার স্নেহে ওই সন্তানকে মানুষ করেছে। সে বিচলিত হইল যে সে আত্মহত্যা করলে তো মানে এটা খুব মানে হৃদয় বিদারক ব্যাপার হবে, এবং সে খলিফা হয়ে নির্দেশ দেওয়া সত্ত্বেও তার সামনে হাজির হলো না। এটাই মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। তখনকার সময় যে মৃত্যুদণ্ড তো মুড়িমুড়কির মতো ছিল। বিভিন্ন সামনে বিভিন্ন মৃত্যুদণ্ডের বর্ণনা আমরা শুনবো, দেখবেন মুড়িমুড়কির মতো। পান থেকে চুন খসলে মৃত্যুদণ্ড। ওখানে তো বিচার মানে রাজা মানে সম্রাট, সুলতান যা বলবে তাই ফাইনাল। ওখানে সুপ্রিম কোর্টও নাই, আপিল করার জায়গা বা তখন ছিল না। তো সেরকম একটা সময় সুলতান নির্দেশ দিয়েছে, আমার কাছে দেখা করে যাও। আ আ আলাউদ্দিন খলজি যায়। যায় তো নাই, উল্টা বলছে যে, "আপনি এসে যদি আমাকে মাফ করেন ভালো, নইলে আপনি মাফ করেন নাই বলে আমি ধরে নিব এবং আমি আত্মহত্যা করব।" তো পরায়ণ জালালউদ্দিন আ আ স্নেহের আতিশয্যে তিনি এই আ আ গেলেন কারাতে। তার প্রদেশ, যে প্রদেশের শাসনকর্তা হচ্ছে আলাউদ্দিন খিলজি। গিয়েই আবেগজড়িত কণ্ঠে যা বললেন, "বাবা, বাপজান, তুমি আত্মহত্যা করো না বাপজান।" যা আলাউদ্দিনকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। আর শ্বশুর আলিঙ্গন রত অবস্থায় থাকা অবস্থায় সে আগেই নির্দেশ দিয়ে রেখেছিল ২ জন সেনাকে। সেই ২ জন সেনা এসে তলোয়ার দিয়ে তার শ্বশুরের আ মাথাটা গর্দান থেকে আলাদা করে দিল। তার সাথে এই আলাউদ্দিন খিলজির সাথে আলিঙ্গনরত অবস্থায় তার ৭০ ঊর্ধ্ব, তখন ৭৬ বছর বয়স। ৭০ বছর বয়সে ক্ষমতায় আসছিলেন জালালউদ্দিন। ৭৬ বছর বয়সে একজন বৃদ্ধ মানুষ কয়েকদিন পরই মারা যাবে। মারা গেলে সে ক্ষমতায় যাবে। একমাত্র ভাতিজা এবং একমাত্র কন্যার জামাই। সেই ক্ষমতায় যাবে। না, এটাতে এই আ আ আ খুশি হলেন না। মানে এই ধৈর্যটুকু ছিল না আলাউদ্দিন। সে তার এই বৃদ্ধ শ্বশুরকে তার সৈন্যকে দিয়ে হত্যা করানো হলো। ২ জন সৈন্য এসে তলোয়ার দিয়ে কোপ দিল এবং জালালউদ্দিনের মাথাটা তার শরীর থেকে আলাদা হয়ে গেল। এই খবরটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল এবং আ আ আ আ আলাউদ্দিনকে আগে থেকেই দেখতে পারত না তার স্ত্রী এবং শাশুড়িকে। তার স্ত্রী শাশুড়ি দুজনই দিল্লিতে থাকতো। আর সে থাকতো কারাতে। শাশুড়ি তার আলাউদ্দিনকে দেখতে পারত না, এবং সে শাশুড়ি তার ছেলে তাকে বানানোর চেষ্টা করলো। কি বলে এই এই আ বা বা সুলতান বানানোর চেষ্টা করলো। কিন্তু আলাউদ্দিন ক্ষিপ্র গতিতে তার লোকজন নিয়ে এসে সে ক্ষিপ্র গতিতে দিল্লি দখল করে ফেলল। এবং দিল্লি দখল করে আ উম আ পা পা সে নিজেকে সুলতান ঘোষণা করল। এবং আ উম খলজি বংশের ২য় শাসন শুরু হলো আলাউদ্দিন খলজির মাধ্যমে। এই যে ব্যাপারটা, সেই ব্যাপার থেকে আমরা কি দেখতে পাই? আলাউদ্দিন কেমন মানুষ ছিলেন? উত্তর হলো তীব্র রকমের খারাপ মানুষ ছিলেন। এটা সহজেই অনুমেয়। যে তার বৃদ্ধ শ্বশুরকে হত্যা করে সে ভালো মানুষ না। কিন্তু ইতিহাস কি বৈচিত্র্যময়। ভারতীয় উপমহাদেশে এখন পর্যন্ত যত শাসককে খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হয়, তার উৎকৃষ্ট শাসনের জন্য সেই তালিকায় আলাউদ্দিন খলজি ১ম কয়েকজনের একজন মনে করা হয়। তাকে মনে করা হয় ভারতীয় উপমহাদেশের সবচেয়ে সেরা শাসকদের একজন এবং সুলতানি আমলের একেবারে অন্যতম সেরা। অথচ তার ক্ষমতায় আসার প্রক্রিয়া কত নির্মম। তার মানে হচ্ছে এটা দ্বারা বলতে চাইতেছি যে একটা ঘটনা দ্বারা একজন মানুষের সামগ্রিক জীবনকে বিশ্লেষণ করা যাবে। সামগ্রিক জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায়। আমরা আ আ জীবনে বহুত আমাদের আ গুণ আছে, দোষও আছে। একটা দোষ দিয়ে আমাদের পুরো জীবন না, একটা গুণ দিয়ে আমাদের পুরো জীবন। দোষ গুণে মানুষ। আলাউদ্দিন খলজির ক্ষমতায় আসার প্রক্রিয়া খুবই খারাপ। কিন্তু তিনি ক্ষমতায় আসলেন, এটা লিখেন, শ্বশুরকে হত্যা করে, শ্বশুর জালালউদ্দিন ফিরোজ খলজিকে হত্যা করে, এটা একটু লিখে নেন। শ্বশুর জালালউদ্দিন ফিরোজ খলজিকে হত্যা করে আলাউদ্দিন খলজি ক্ষমতায় আসে ১২৯৬ সালে। আলাউদ্দিন খলজি ক্ষমতায় আসে ১২৯৬ সালে। ১২৯৬ সালে আলাউদ্দিন খলজি ক্ষমতায় আসে। আচ্ছা, তিনি আ আ ১৩০০ কি বলে ১৩১৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তার মানে বোঝা যায় তিনি
19 বছর ক্ষমতায় ছিলেন তিনি। ও লিখেন যে তিনি ক্ষমতায় ছিলেন 1315 সাল পর্যন্ত। তার মানে একটানা 19 বছর। একটা জায়গার কথা বলেছি কারা, কারা ওই সময় নামটা ছিল কারা। বর্তমান কিন্তু এটা কানপুর আরকি। অনেক নামই আগেরটা আর এখন একই নাম নাই। কেমন? যেমন ওই যে ব ব অ ব অশোক যুদ্ধ করেছিল কলিঙ্গে। কলিঙ্গ বর্তমান হচ্ছে উড়িষ্যা। তাহলে একটা নাম আগে যা ছিল এখন সবগুলি তা না। আগে যেটা কারা ছিল এখন হচ্ছে এই কানপুর। ভারতের কানপুর তো নামকরা জায়গায় দেখবেন আছে উত্তরপ্রদেশে। এই যে ইয়োগী আদিত্যনাথ যেটার মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথ যে প্রদেশের মুখ্যমন্ত্রী ওইখানে যে এই আ আ আ এই আ এটা এই কি এই অনেক রাজনীতিবিদ আছেন, নামকরা সব রাজনীতিবিদ। আ মেঘবতী বা আরো অনেকে আছে। অখিলেশ যাদব। হ্যাঁ, অখিলেশ যাদব। তার বাবাও ছিল আরকি। তার বাবাও তার বাবার নাম কি? অখিলেশ যাদবের বাবা হচ্ছে এটা। আরে কি ভুলে গেছি। ওদের নিয়ে অনেক আলাপ আছে আরকি। লালু আচ্ছা, প্রসাদ। লালু প্রসাদ যাদব তার হলো অখিলেশ। না, লালু প্রসাদ হচ্ছে তো বিহারে। লালু প্রসাদ যাদবের ছেলে অখিলেশ যাদব। লালু প্রসাদ যাদবের ছেলে আরেকজন ওই যে এই যে ক্রিকেটার এখন মানে বিহারে। লালু প্রসাদের বাড়ি বিহারে আর এটা উত্তরপ্রদেশের কথা বলছি। লালু প্রসাদের বক্তব্য শুনতে পারেন, মজা লাগে খুব। হেসে কথা হাসি কথা বলে আর রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। তো যাই হোক যেটা বলতেছি সেটা হচ্ছে হলো যে এই আ উম উম এই আ কার কথা বলতেছিলাম? আ আ আ কি প্রসঙ্গ যেন বলতে ও আচ্ছা হ্যাঁ। এই আব আলাউদ্দিন খিলজি ক্ষমতায় আসে ১২৯৬ সালে এবং ১৩১৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন একটানা ১৫ বছর। এবং উনার ক্ষমতায় আসার প্রক্রিয়া আমরা দেখলাম খুব ভালো না। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, শাসক হিসেবে তিনি অসাধারণ ছিলেন। ১ম এই যিনি যে কাজটা করেন সেটা হচ্ছে সেনাবাহিনী শক্তিশালী করার মনোযোগ দেন। এবং ভারতে ১ম মানে পেশাদার সেনাবাহিনী গঠিত হয় আলাউদ্দিন খিলজি। সেনাবাহিনীকে শক্তিশালী করা, তাদের মধ্যে এই যে স্তর নির্ণয় করা, তাদের বেতন ভাতা বৃদ্ধি করা, তাদের সংখ্যায় বিপুল সংখ্যা আনা, ভালো প্রশিক্ষণ দেওয়া। একটা শক্তিশালী সেনাবাহিনীর বুনিয়াদ নির্মাণ করেন হচ্ছে আলাউদ্দিন খিলজি। এটা নাম্বার 1 তার কৃতিত্ব ছিল। এবং এই সেনাবাহিনী শক্তিশালী করার কারণেই তিনি ক্রমশ দক্ষিণের দিকে যেতে থাকেন। এবং তার তো দক্ষিণের আগ্রহ আগে থেকেই ছিল। দেবগিরি দেখবেন দৌলতাবাদ এখন সম্ভবত নামটা বা দেবগিরি লিখে সার্চ দিলেও আসে দক্ষিণ দিক। দাক্ষিণাত্য বলে আর দাক্ষিণাত্য মানে হচ্ছে এই যে অন্ধ্রপ্রদেশের ওইদিকে তামিলনাড়ু বা কর্ণাটক, কেরালা এই অঞ্চলটিতে আরকি। তো ধীরে দাক্ষিণাত্যের দিকে তিনি পা বাড়ান এবং তিনি দাক্ষিণাত্য জয় করেন। উত্তরপ্রদেশেরও অনেকগুলি জায়গা জয় করে ফেলেন এবং একই সাথে দাক্ষিণাত্য জয় করেন। তার মানে হচ্ছে মুঘল সাম্রাজ্য মানে সুলতানি আমল মুসলিম শাসনটা ক্রমশ বিস্তৃত করতে থাকে। এবং সে কতগুলি অ্যা কাজ করেন। যেমন ধরেন অ্যা আ বাজারে দ্রব্যমূল্যের দাম নির্ধারণ করেন। যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে না যায়। বা তিনি আ উম উম অ্যা উম মুদ্রাস্ফীতি রোধ করেন। মুদ্রাস্ফীতির ইংরেজি হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন মানে হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। ইনফ্লেশন এর মেলা অর্থ মূল কথা হলো বাজারে টাকা আছে কিন্তু সম্পদ নেই। মানে অধিক দ্রব্যের দাম অনেক বেড়ে যাওয়া। উনি এটা ঠেকান, মুদ্রাস্ফীতি ঠেকান। উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করেন। বাজারের বিভিন্ন জায়গায় দামের মূল্য নির্ধারণ করে দেন যে এগুলির মধ্যে দাম নিতে হবে। এবং একই সাথে শিল্পী সাহিত্যিকদেরও তিনি ভালো পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। তার আমলে একজন নামকরা সাহিত্যিক আছে নাম আমির খসরু। একটু লিখতে পারবেন যে আ আ আলাউদ্দিন শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং তার আমলের বিখ্যাত সাহিত্যিক হচ্ছে আমির খসরু। তার দরবারে ছিল। আমির খসরুর নাম শুনে থাকবেন। উঁচু মানের কবি এবং সাহিত্যিক, ঐতিহাসিক আমির খসরু। তাকে তুতি হিন্দ বলে। মানে মানে ভারতের তোতা পাখি। আমির খসরু তার সময় ছিল। আমির খসরু নামটা লিখতে পারেন আলাউদ্দিন খলজির সময়ের আরকি। আ এবং তার উপাধি হচ্ছে তুতি হিন্দ। চাইলে লিখতে পারেন ভারতের তোতা পাখি আরকি। যাই হোক এবং তিনি আরেকটা কথা এই যে রাজস্ব ব্যবস্থা আরকি সরকারের কর ব্যবস্থাপনা শক্তিশালী করেছিলেন আলাউদ্দিন খলজি। তার মানে বোঝা যায় যে একটা পরিণত শাসক ছিলেন। আসবার প্রক্রিয়া নির্মম কিন্তু তার শাসনের প্রক্রিয়াটা অ এ একজন ম্যাচিউর শাসক, উপকারী শাসক। জনগণের জন্য দাম যেন বেশি না হয় সেটার ব্যবস্থা করা, দেশের নিরাপত্তার জন্য সেনাবাহিনীকে শক্তিশালী করা, সুপরিকল্পিত রাজস্ব ব্যবস্থাপনা করা,
অর্থনৈতিক সংস্কার করা, শিল্প সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা দেওয়া, গান কবিতার একটা করা মানে চেষ্টা করা, এই কাজগুলি তিনি করেছেন সেই সময়। ওই সময় মানে মুদ্রাকে টংকা বলা হইতো, যেটা এখন আমরা টাকা বলি, বা টংকা থেকেই টাকা শব্দ এসছে বলে অনেকে মনে করেন। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছি সেটা হচ্ছে যে তাহলে আলাউদ্দিন খিলজি একজন উম 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 ভালো শাসক ছিলেন। ক্ষমতায় আসার প্রক্রিয়া নির্মম, কিন্তু শাসক হিসেবে ভালো। তিনি মারা যান স্বাভাবিক উপায়ে, কেউ তাকে হত্যা করেনি। আলাউদ্দিন খিলজি মারা যায় আ ১৩১৫ সালে, এবং তার পরের বছর মানে কিছুদিন টারমোইল যায়, এবং ১৩১৬ সালে তার নাবালক পুত্র শিহাবুদ্দিন ওমর ক্ষমতায় আসে। খলজি বংশের পরবর্তী শাসক হয়। তাহলে একটু লিখেন, আলাউদ্দিন খলজির মৃত্যুর পর, আমি আগেই বলছি যে ইতিহাসের এই আলাপগুলি খুব উপাদেয় কিছু হবে না। তবু আপনি কষ্ট করে লিখেন আর। সামনের দিকে এগোতে থাকি। সামনে উপাদেয় বিষয় ইনশাআল্লাহ দেখা যায়। আ পদ্মাবত বলবো? নাম বলবো তো, অসুবিধা নেই। হ্যাঁ, বলেন। স্যার, পদ্মাবতের আলাউদ্দিন খিলজি এটাই? হ্যাঁ, 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 হ্যাঁ। এবং একটু বলি লিখেন। আ উ ১৯০০ সরি ১৩০০ লেখেন, আলাউদ্দিন খিলজি মারা যাওয়ার পর ক্ষমতায় বসানো হয় তার পুত্র শিহাবুদ্দিন ওমরকে। ক্ষমতায় বসানো হয় তার পুত্র শিহাবুদ্দিন ওমরকে। এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন। আলাউদ্দিন খিলজির পুত্র কিন্তু শিহাবুদ্দিন ওমরই একমাত্র পুত্র না। শিহাবুদ্দিন ওমর ছোট পুত্র, একদম ছোট এবং নাবালক ছিল। বয়স ১৫-১৬ কম ছিল। নাবালক পুত্র শিহাবুদ্দিন ওমর। আ উম তার সবচেয়ে বড় পুত্র, আলাউদ্দিন খিলজির ৩ পুত্র। সবচেয়ে বড় পুত্র হলো খিজির খান, এবং তারপরে ২য় পুত্র হলো সাদি খান ছিল না। খিজির খান ১ নাম্বার, সাদি খান ২ নম্বরে, এবং ৩ নাম্বার হচ্ছে শিহাবুদ্দিন ওমর। মুশকিল হচ্ছে যে আলাউদ্দিন খিলজির সেনাপ্রধানের নাম ছিল হলো মালিক কাফুর। এই মালিক কাফুরটা একটা দুষ্ট লোক ছিল। সে কি করলো? সে চিন্তা করলো যে খিজির খান যে পরিণত, তাকে যদি আমি ক্ষমতায় বসাই, সে যদি ক্ষমতায় আসে, তাহলে একে মানে এই মালিক কাফুরকে সে করবে না, পাত্তা দিবে না। ফলে কি করলো? আবার সে নিজেও ক্ষমতা দখল করতে পারতেছে না মালিক কাফুর। কারণ তাহলে দ দ দেশের মধ্যে তৈরি হইতে পারে যে সে সেনাপ্রধান হয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করছে। ফলে সে যে কাজটা করলো সেটা হচ্ছে এই আলাউদ্দিন খিলজির বড় ২ পুত্র খিজির খাঁ এবং সাদিক খাঁ, এই ২ জনকে সে গ্রেফতার করল। গ্রেফতার করে তাদের চোখ অন্ধ করে দেওয়া হলো। অন্ধ করে দিয়ে তাদেরকে বন্দী করে রাখা হলো, এবং তার নাবালক পুত্র শিহাবুদ্দিন ওমরকে ক্ষমতায় বসানো হলো। নেপথ্য থেকে রাষ্ট্র চালানো শুরু করলেন মালিক কাফুর। এবং আ উম এই দুষ্টটা মালিক কাফুর আরেকটা কাজ, আলাউদ্দিন খিলজির বিধবা স্ত্রীকে সে জোর করে বিয়ে করল। একে তো আ স্ত্রীকে বিয়ে করলো, তার উপরে ২ ছেলেকে অন্ধ করে দিয়ে বন্দী করে রাখলো। আর নাবালক পুত্রকে ক্ষমতায় বসায় সে প্রকারান্তরে সে নিজেই আ আ ক্ষমতা দখল করল। আ আ মানে ক্ষমতা চালাইতে থাকে। এর মধ্যে আরেকটা ঘটনা। আমি সরি, কি বলে, আলাউদ্দিন খিলজির কি ৩ পুত্র বলেছি, তার ৪ পুত্র ছিল। বড় ২ জনকে তারা ওইভাবে আটক করলো। সবচেয়ে ছোটটাকে ক্ষমতায় বসালো। মাঝখানে আরেকটা পুত্র ছিল। এই পুত্রটা ওটার নাম হচ্ছে হইলো কুতুবউদ্দিন মোবারক শাহ। এই কুতুবউদ্দিন মোবারক শাহ করলো কি? সে মালিক কাফুরকে হত্যা করল, এবং হত্যা করে তার যে ছোট ভাই শিহাবুদ্দিন ওমর তাকে উৎখাত করল। উৎখাত করে রাষ্ট্র ক্ষমতা দখল করে নিল। তাহলে এই যে হত্যা, পাল্টা হত্যা, এই প্রক্রিয়াটা পুরো শাসন ক্ষমতার মধ্যে ধারাবাহিকভাবে অবিরাম জারি ছিল, এবং এটা ভারতীয় উপমহাদেশের ইতিহাসের মধ্যে আগাগোড়া তাই। মুসলিমদের শাসনের আগেরও ইতিহাস প্রায় কাছাকাছি একই রকম। তাইলে পরবর্তী এগুলি এই ব্যাপারটা ইতিহাসের ধারাবাহিকতার প্রয়োজনে আমি বলছি, আপনাকে লিখবার দরকার। আপনি করেন, সবগুলি লিখেন না। যেগুলি লিখতে হবে এগুলি বলব যে আপনি লিখেন। মালিক কাফুর কে ছিল? মালিক কাফুর ছিল আলাউদ্দিন খিলজির সেনাপতি। সে কি করলো? আলাউদ্দিন খিলজির ২ ছেলেকে অন্ধ করে দিয়ে কারারুদ্ধ করে রাখলো। আরেক নাবালক পুত্রকে শিহাবুদ্দিন ওমর তাকে ক্ষমতায় বসালো, এবং আলাউদ্দিনের স্ত্রীকে জোর করে বিয়ে করল। আলাউদ্দিনের অপর পুত্র কুতুবউদ্দিন মোবারক শাহ, সে এক ফাঁকে সুযোগ বুঝে মালিক কাফুরকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতা দখল করল। এই কুতুবউদ্দিন মোবারক শাহর এই কাজটা বীরোচিত বলে প্রাথমিকভাবে প্রশংসিত ছিল। কিন্তু এই বেচারা রাষ্ট্র ক্ষমতা দখল করার পর
সে এইটাকে কি করতে পারলো না, কি বলে এই মানে মনোযোগী থাকলো না। রাষ্ট্র ক্ষমতাকে কিছুদিনের মধ্যেই সে একটা বিলাসের উপকরণ হিসেবে মনে করে সে মদ আহ, এবং তীব্র নারী আসক্তি এইটা গোটা মানে পুরো শাসকদের মধ্যে এটা বিপুল পরিমাণ আছে। সব শাসক, বেশিরভাগ শাসকের মধ্যে কিছু বিরল ব্যতিক্রম ছাড়া আছে। মুঘল শাসকদের মধ্যে এটা আরো বেশি ছিল। তারা এই এই বিষয়গুলিতে আসক্ত হয়ে পড়লো এবং সে তার কর্মচারী খসরুর উপর ক্ষমতা দিয়ে সে নিজে মৌজ মাস্তি করতে থাকলো। খসরু এক ফাঁকে আহ, উম, 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 ও একে উৎখাত করে দিয়ে ওই ওই তার মালিককে উৎখাত করে দিয়ে নিজেই রাষ্ট্র ক্ষমতা দখল করে। এবং রাষ্ট্র ক্ষমতা দখল করে সে নিজে চালা ভালো করে না, সে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরই তারও আবার আগ্রহ হলো এই সেই আরামী জীবনযাপনের। এই অবস্থায় প্রথম হচ্ছে খসরু দুইটা অন্যায় কাজ করলো। একটা হলো যে সে তার মালিককে হত্যা করলো, আর 2 নম্বর যে কাজটা করলো সেটা হলো রাষ্ট্র শাসনের দিকে মনোযোগ দিল না। তার সুযোগ ছিল রাষ্ট্র শাসনের দিকে মনোযোগ দিয়ে অধিকতর শক্তিশালী হওয়া, তা না করে সে ওই বিলাস বাসনের দিকেই মনোযোগ দিল। তাতে রাষ্ট্রের যে সামগ্রিক মন্ত্রীবর্গ, তখন এগুলিকে আমির বলা হইত, এই আমিরেরা ক্ষুব্ধ হলো। এবং ওই অঞ্চলেরই দিল্লিরই পার্শ্ববর্তী আর একটা এলাকা ছিল হলো দীপালপুর। সেই দীপালপুরের শাসক ছিল গাজী মালিক। দিল্লির আমির ওমরারা গাজী মালিককে চিঠি লিখে বললো যে আপনি শাসন এই করেন, আক্রমণ করেন, এই খসরুর রাজনৈতিক ভিত্তি নাই, খসরু টিকবে না, আপনি আক্রমণ করেন, আক্রমণ করলে আমরা আপনার সাথে থাকবো। গাজী মালিকের নাম ডাক ছিল ভালো মানুষ হিসেবে। এবং সে এই দিল্লির আমির ওমরাদের কথাবার্তা শুনে সে সসৈন্য হাজার হাজার সৈন্য নিয়ে আক্রমণ করলো এবং যথারীতি খসরুকে পরাজিত করে হত্যা করা। খসরু অল্প কিছুদিন ক্ষমতায় ছিল, খসরুকে হত্যা করা হলো। হত্যা করার পর গাজী মালিক দিল্লির সালতানাতে বসলেন। এবং দিল্লির সালতানাতে বসার পর তিনি তার নামই বদলে ফেললেন। তখন আর গাজী মালিক থাকলো না, তখন তার নাম হলো গিয়াসউদ্দিন তুঘলক। এই গিয়াসউদ্দিন তুঘলক পরবর্তীতে একটা রাজবংশের জন্ম দিলেন। সেই রাজবংশটা হচ্ছে তুঘলক বংশ। যদিও আমরা তুঘলক বংশ মনে করি কারো নাম মনে হয়, আসলে তা না, একটা উপাধি। নিজেই সেই নিজের উপাধি দিয়েছিলেন গিয়াসউদ্দিন তুঘলক হিসেবে। পরবর্তীতে তার মধ্য দিয়ে তুঘলক বংশের জন্ম হয়। তাহলে একটু লিখেন, শুধু এটা লিখেন, আপনার লিখে নেন যে খলজি বংশের শাসকদেরকে উৎখাত করে রাষ্ট্র ক্ষমতা দখল করে কর্মচারী খসরু। রাজ কর্মচারী খসরু। এবং পরবর্তীতে খসরুকে পরাজিত এবং হত্যা করে ক্ষমতা দখল করে দীপালপুরের শাসক গাজী মালিক। এগুলি হয়তো এটা পরীক্ষা আসবে না, কিন্তু আপনি ধারাবাহিকতার সাথে একটু লিখেন অন্তত। খসরুকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতা দখল করে দীপালপুরের শাসক গাজী মালিক। এবং তিনি গিয়াসউদ্দিন তুঘলক নাম ধারণ করে দিল্লির সুলতান হন বা দিল্লির সালতানাত দখল করেন। তখন কেন্দ্রীয় ক্ষমতা ছিল দিল্লির কাছে, তিনি দিল্লির সুলতান হন। তাইলে একটা জিনিস জানা গেল যে গিয়াসউদ্দিন তুঘলক তার মূল নামটা না, তুঘলক বংশের যিনি প্রতিষ্ঠা, আচ্ছা আচ্ছা, এখানে একটু বলেন, এখানে লিখেন যে তিনি তুঘলক বংশের প্রতিষ্ঠাতা। প্রথমে এগুলি সব হয়তো আপনার আত্মস্থ হবে না, আমারও হয়নি, দীর্ঘদিন বারে বারে পড়তে হয়েছে, অনেকবার, কত বছর ধরে পড়ি, তারপরে ভুলে যাই, আবার পড়তে হয়, আবার চিন্তা করতে হয়, আবার নামগুলি তো বিদঘুটে। আর এই ঘটনাগুলি বিপুল পরিমাণ পেঁচানো ঘটনা।
আপনি চাইলে সহজে আত্মস্থ করতে পারবেন না, সরল ঘটনা না তো। সেজন্য আপনার সব মনে রাখতে হবে না, অন্তত এই শব্দগুলির সাথে পরিচিত হন যে হ্যাঁ, তুগলুক একটা বংশের নাম। এই এই গিয়াসুদ্দিন তুগলুক মূলত একটা উপাধি, পরবর্তীতে বংশের নাম হয়েছে আরকি। আচ্ছা, তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসুদ্দিন এই গিয়াসুদ্দিনও তুর্কি বংশোদ্ভূত। সে তুর্কির ক্রীতদাস আরকি। সে যুদ্ধে পারদর্শী ছিলেন। এবং তার বাবা তুর্কি, মা অবশ্য আ জাট সম্প্রদায়ের হিন্দু ছিলেন আরকি। পরবর্তীতে হয়তো মুসলিম হয়েছেন, ইতিহাসে তার বর্ণনা পাওয়া যায় না। গিয়াসুদ্দিন তুঘলকের বাল্যকাল সম্পর্কে বিপুল পরিমাণ জানা যায় না। এখানে একটা কথা বলি যে আ এই ভারতীয় শাসকদের মধ্যে এটা হিন্দু-মুসলিম বিয়ের ব্যাপক রেওয়াজ ছিল। আকবর নিজেও তা করেছিলেন। আ তিনি রাজপুত পরিবারে বিয়ে করেছিলেন আকবর। এবং এই যে আমরা দেখলাম গিয়াসুদ্দিন তুগলকের বাবা উম উম আ তুর্কি ছিলেন, তুর্কি মুসলিম ছিলেন। কিন্তু তার মা হিন্দু ছিলেন। আ যদিও আ উম আ আ আ বিধিগতভাবে বা নিয়মগতভাবে ইসলাম ধর্মের ক্ষেত্রে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে উম আ আ কোরআনে উল্লিখিত যে কেতাবগুলির বর্ণনা আছে, সেই কেতাবগুলির ব্যক্তিদেরকে মুসলিম পুরুষ কনভার্সন ছাড়া বিয়ে করতে পারবে। তাওরাত, জব্বুর, ইনজিল। আর কোরআন তো কোরআন। তাওরাত, জব্বুর, ইনজিল এই ৩ ধর্মের অনুসারী যারা, তাওরাত, তোরাহ এবং জব্বুর, জিউস এবং ইনজিল খ্রিস্টান, তাদের ক্ষেত্রে যদি কোনো মুসলিম পুরুষ কোনো জিউ নারীকে বিয়ে করতে চায়, আ কনভার্সন ছাড়া আইনগত বাধা নাই, বা খ্রিস্টান নারীকে বিয়ে করতে পারে। কিন্তু আ উম 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 আ আ বাকিগুলির ক্ষেত্রে ভিন্ন বিধান। কিন্তু তারপর উপমহাদেশের এই রেওয়াজটা বিপুল পরিমাণ আছে। মুসলিম বহু শাসকেরা হিন্দু নারীকে বিয়ে করেছেন এবং তাদের উম আ বা বা মধ্যে যে মিথস্ক্রিয়াটা সেটা হয়েছে। তো গিয়াসুদ্দিন তুঘলক যুদ্ধে পারদর্শী ছিলেন এবং আলাউদ্দিন খিলজি, খিলজি বংশের যে শাসক আলাউদ্দিন খিলজির সময় অনেকবার মুঘল আক্রমণ হয়েছে এবং সেই আক্রমণ ঠেকানোর ক্ষেত্রে অ্যা আ গিয়াসুদ্দিন তুগলক বা গাজী মালিক ভূমিকা রেখেছেন এবং তার ভূমিকার কারণেই দিপালপুর প্রদেশের শাসনকর্তা নিয়োগ করেছিলেন আলাউদ্দিন খিলজি। এবং আ আ আ তিনি বেশ কয়েকটা মানে মানে বিদ্রোহ দমন করে লাইমলাইট এ চলে আসে গাজী মালিক, এবং পরবর্তীতে তিনি দিপালপুরের শাসন তো পায়ই, আলাউদ্দিন খলজির খুব প্রিয়ভাজনও ছিলেন তিনি। যাই হোক, তারপরেও তিনি খলজি বংশের উৎখাতের পর তিনি রাষ্ট্র ক্ষমতায় আসলেন এবং এসে গিয়াসউদ্দিন তুগলক নাম ধারণ করলেন। উনার মধ্য দিয়ে তুগলক বংশের জন্ম হলেও বেচারা দীর্ঘদিন শাসন করতে পারে নাই। এবং একটা বিষয় সবসময় লক্ষ্য করা গেছে যে, যে ব্যক্তির হাত ধরে কোন একটা রাজবংশের জন্ম হয়েছে, তিনি নিজে দীর্ঘদিন শাসন করতে পারেন নাই। এবং তিনি ওই বংশের সেরা শাসকও ছিলেন না। সেরা শাসক হয়েছে তার পরের কেউ না কেউ। উদাহরণ বলি, যেমন ধরেন আ আ মামলুক বংশের এই যে যেটা ১ম তুর্কি দাস বংশ যেটা, সেই দাস বংশের সেরা শাসক ধরেন ইলতুৎমিশ। তো আ ইলতুৎমিশ দিয়ে তার রাষ্ট্র শাসন শুরু হয়নি। রাষ্ট্র শাসন শুরু হয়েছে আ এই যে কি বলে আইবেক, কুতুবউদ্দিন আইবেককে দিয়ে। কুতুবউদ্দিন আইবেক ক্ষমতায় এসছে ১২০৬ সালে এবং ক্ষমতা থেকে চলে গেছে ১২১০ সালে। মাত্র ৪ বছর ক্ষমতায় ছিল। এরপরে খিলজি, যিনি জালালউদ্দিন খিলজি, ওইরকম মাত্র ৬ বছর ক্ষমতায় ছিলেন। গিয়াসউদ্দিন তুগলক মাত্র ৫ বছর ক্ষমতায় ছিলেন। এই মুঘল সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা বাবর ৪ বছর ক্ষমতায় ছিলেন। বাবর ক্ষমতায় এসছে ১৫২৬ সালে, ক্ষমতায় থেকে চলে গেছে ১৫৩০ সালে। মাত্র ৪ বছর ক্ষমতায় ছিলেন। তার বা বা মানে শাসনকালের মুঘলদের সেরা শাসক বাবর নয়। সেরা শাসক আকবরকে মনে করা হয়, বা অনেকে আওরঙ্গজেবকে মনে করে। তো সেরা শাসক যদি আকবর হয়, সে ৫০ বছর ক্ষমতায় ছিল আকবর। আওরঙ্গজেবও ৫০ বছর ক্ষমতায় ছিল। ১৮০ বছরের তারা ৬ জনের মধ্যে ১০০ বছর শাসন করেছে আ বা আওরঙ্গজেব আর আকবর, এই ২ জন। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তিনি রাষ্ট্র শাসন শুরু করে দিয়ে যান। কোন বংশের সূচনা করেছিলেন না বেশিরভাগ ক্ষেত্রেই। তেমনি গিয়াসউদ্দিন তুগলক বংশের জন্ম দিলেন বটে, কিন্তু ক্ষমতায় ছিলেন অল্প কিছুদিন। ১৩২০ সালে তিনি ক্ষমতায় আসেন। তিনি ১৩২৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এবং অদ্ভুত ব্যাপার হইল, তার ক্ষমতা থেকে চলে যাওয়ার প্রক্রিয়াটা বড় রহস্যময়। আমি জানি আপনাদের ধৈর্য চ্যুতি ঘটতেছে কিনা। আমি মানে আরো কিছুক্ষণ একটু বলতে চাই আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটলে।
এই গিয়াসউদ্দিন তুগলকের ক্ষমতা থেকে চলে যাওয়ার প্রক্রিয়া খুবই রহস্যময়। ভদ্রলোক বাংলায় আসছিলেন বিদ্রোহ দমন করার জন্য। বিদ্রোহ দমন করে জয়ী হয়ে ফিরে যাচ্ছিলেন। ফিরে যাওয়ার সময় একটা প্রদেশ ছিল মাঝখানে, এটা উত্তরপ্রদেশের মধ্যেই, দিল্লির অধীনে একটা প্রদেশ ছিল আফগানপুর। সেই আফগানপুরের শাসক ছিল এই গিয়াসউদ্দিন তুগলকের ছেলে, ভদ্রলোকের নাম জুনা খান। এই জুনা খান করছে কি, বাপের এই জয় দেখে, বাংলায় যে জয় হয়েছে, বাংলার বিদ্রোহকে সে পরাজিত করে এই বিশাল একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল জুনা খান, এবং সেই অনুষ্ঠানে বিপুল পরিমাণ অনেক বড় একটা মঞ্চ তৈরি করেছিল। সেই সম্ভবত হাতি নিয়ে উঠছিলেন গিয়াসউদ্দিন তুগলক, এবং মঞ্চ একসময় ভেঙে যায়, এবং ভেঙে সেই মঞ্চের ধ্বংসস্তূপের নিচে পড়ে গিয়াসউদ্দিন তুগলক মারা যায়। অনেকেই এই ঘটনাকে বলেছে যে এটা বাপকে হত্যা করে ক্ষমতা দখলের জন্য পুত্র জুনা খানের একটা পরিকল্পিত চেষ্টা। এই কথা অনেকেই বলেছে। এই অনেকের মধ্যে ইবনে বতুতাও আছে। ইবনে বতুতা এসেছিলেন গিয়াসউদ্দিন তুগলককে, ওর পর্যায়ে তার পুত্র যে জুনা খান, তিনি পরবর্তীতে নাম ধারণ করেছিলেন মুহাম্মদ বিন তুগলক। এটার নাম শুনেছেন অনেকেই। মুহাম্মদ বিন তুগলক অনেকদিন শাসন করেছেন। এই মুহাম্মদ বিন তুগলকের সময় ইবনে বতুতা ছিলেন, এবং তিনি তার এই কিতাবুল রেহালা, তার বইয়ে লিখেছে যে এটা এই মুহাম্মদ বিন তুগলকের পরিকল্পিত চক্রান্ত ছিল। সে তার বাপকে সংবর্ধনা দেওয়ার নামে সে ওই বড় মঞ্চটা এমন ভাবে করেছিল যেন ওখানে দুর্ঘটনা ঘটে এবং তার বাবা মারা যায়। এইটা ইবনে বতুতা তার লেখায় বলেছে। কিন্তু অনেকে ইবনে বতুতার সাথে ডিফার করেছে। তার মধ্যে একজন আছেন জিয়াউদ্দিন বারানী। জিয়াউদ্দিন বারানী ইতিহাসবিদ হিসেবে ইবনে বতুতার চেয়ে শ্রেয়তর ছিলেন। ইবনে বতুতা পর্যটক ছিলেন, ইতিহাসবিদ ছিলেন না। আর তাছাড়া আরেকটা ঘটনা হলো, মুহাম্মদ বিন তুগলকের সাথে ইবনে বতুতার সম্পর্ক খারাপ ছিল। প্রথম দিকে ভালো হলেও পরের দিকে ইবনে বতুতাকে গ্রেপ্তারও করেছিল মুহাম্মদ বিন তুগলক। ফলে ইবনে বতুতা মুহাম্মদ বিন তুগলকের উপরে ক্ষুব্ধ ছিলেন বলেই অনেকে মনে করে যে মুহাম্মদ বিন তুগলক সম্পর্কে এই কথাগুলি বানিয়ে লিখেছেন ইবনে বতুতা। যাই হোক, মূল কথাটা হলো যে সংবর্ধনা মঞ্চে সংবর্ধনা মঞ্চ ভেঙে পড়ার কারণে গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যু ঘটে। যে লোকটা বাংলায় বিদ্রোহ দমন করে গেল, হাজার হাজার সৈন্য মোকাবেলা করে সবাইকে পরাজিত করে গেল, সেই ব্যক্তিটা পরাজিত হইলো একটা মঞ্চ ভেঙে পড়ে ওই ধ্বংসস্তূপের মধ্যে গিয়ে, বা ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেল, বা একটা মঞ্চ ভেঙে মারা গেল এত বড় একজন শাসক। ফলে মানুষ যে যত বড়ই নিজেকে নিয়ে অহংবোধ করুক যে আমি অনেক কিছু করেছি, ছোট একটা কিছুই অনেককে পরাজিত করতে পারে। ওই যে মানে কানের মধ্যে বা নাকের মধ্যে মশা বা একটা পঙ্গু মশা ঢুকেছিল না মাছি ঢুকেছিল হলো সম্ভবত নমরুদের, এবং সেই ওই পঙ্গু মশার কারণে নমরুদ মারা যায় আর কি। তো ইংরেজিতে একটা কথা আছে যে কোনো কিছুকেই ছোট মনে করো না। যদি কোনো কিছুকে ছোটই মনে করো, একটা মশার সাথে রাত কাটিয়ে দেখো, পারবা না আসলে। একটা মশা কাছে থাকা অবস্থায় তুমি তোমার রাত কাটিয়ে দেখো, যে তোমার একটা রাত নির্ঘুম করে দিতে একটা মশাই যথেষ্ট। তো যাই হোক, গিয়াসউদ্দিন তুগলক মারা যায়। গিয়াসউদ্দিন তুগলক মারা যায় 1325 সালে। এটা একটু লিখেন সবাই, সুবিধা হবে। গিয়াসউদ্দিন তুগলক 1325 সালে মারা যায়। মারা যাওয়ার পর দিল্লির সুলতান হন তার পুত্র জুনা খান, যিনি মুহাম্মদ বিন তুগলক নাম ধারণ করেন। ক্ষমতায় আসে জুনা খান, যিনি মুহাম্মদ বিন তুগলক নাম ধারণ করেন। উনি পিতার হত্যাকারী হোক বা পিতার মৃত্যুর পর ক্ষমতায় আসুক, শাসক হিসেবে অসাধারণ ছিলেন, এবং প্রচুর সংস্কার কাজ করেছেন তিনি। সেনাবাহিনীকে শক্তিশালী করেছেন, এবং একই সাথে তিনি শিল্প, সাহিত্য, ইতিহাস, দর্শন, তর্কশাস্ত্র, গণিত, বিজ্ঞান, ধর্মশাস্ত্র অনেকগুলি বিষয়ে আন্তর্জাতিক মানের পণ্ডিত ছিলেন। এবং কেউ কেউ এই যে বারানী, যেমন ইতিহাসবিদ বললাম জিয়াউদ্দিন বারানী, নামটা নোট রাখতে পারেন। যে নামগুলি বলি, জিয়াউদ্দিন বারানী আলাদা, তাকে নিয়ে একটা
হইতে পারে, তাকে নিয়ে একটা অ্যাসাইনমেন্ট হতে পারে। জিয়াউদ্দিন বারানী অনেক বড় ঐতিহাসিক ছিলেন। তিনি বলেছেন, জিয়াউদ্দিন বারানী বলেছেন যে মুহাম্মদ বিন তুগলক শাসক হিসেবে অসাধারণ তো ছিলেনই, এর বাইরে তার বিভিন্ন বিষয়ে যে পাণ্ডিত্য, সাহিত্য, শিল্পকলা, দর্শন, তর্কশাস্ত্র, গণিত, বিজ্ঞান, সেগুলি উনি বলেছেন যে সার্বিকভাবে বিবেচনা করলে মুহাম্মদ বিন তুগলক পাণ্ডিত্যের দিক থেকে এরিস্টটলের চেয়ে উপরে ছিলেন। এটা জিয়াউদ্দিন বারানীর বক্তব্য। এবং ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেছেন যে কি বলে, মুহাম্মদ বিন তুগলক ছিলেন এক্সট্রা অর্ডিনারি জিনিয়াস। এবং ডক্টর ঈশ্বরী প্রসাদ, আপনি নামটা লিখতে পারেন। ডক্টর ঈশ্বরী প্রসাদ অনেক নাম করা কি বলে ইতিহাসবিদ। ডক্টর ঈশ্বরী প্রসাদ, একজনের কথা বলেছে জিয়াউদ্দিন বারানী, আর একজন ঈশ্বরী প্রসাদ। এই নামগুলি অন্তত লিখে রাখেন, মনে যে সব থাকবে তা না, কিন্তু পড়লেন আর কি পারলে। তো তো মুহাম্মদ বিন তুগলক অনেক পণ্ডিত মানুষ ছিলেন, একই সাথে শাসকও ছিলেন, এবং তিনি অনেক কাজ করেছেন। তার মধ্যে একটা খুব উল্লেখযোগ্য কাজের মধ্যে হচ্ছে যে তিনি দিল্লির যে সালতানাত বা এই যে সুলতানি আমলের যে সালতানাত, সেটা কিন্তু রাজধানী দিল্লি থেকে সরায় তিনি পরবর্তীতে দেবগিরিতে নিয়ে গিয়েছেন, দিল্লি থেকে 700 কিলোমিটার দূরে। এই কথাটা একটু লিখতে হবে, লিখেন। মুহাম্মদ বিন তুগলক রাজধানী দিল্লি থেকে সরিয়ে রাজধানী দিল্লি থেকে সরিয়ে 700 কিলোমিটার দক্ষিণে আপনি ম্যাপে দিল্লিটা কল্পনা করেন, দিল্লি থেকে 700 কিলোমিটার দক্ষিণে দেবগিরিতে স্থানান্তর করেন। দেবগিরি আপনি দেখবেন যে দেবগিরি নিয়ে ইউটিউবে দেবগিরি নিয়ে ভিডিও দেখতে পারেন, ইউটিউবে অনেক ভিডিও আছে এখন, ওখানে অনেক প্রাচীন স্থাপনা এখনো আছে। দেবগিরিতে স্থানান্তর করেন। মানে রাজধানীকে দিল্লি থেকে তিনি দেবগিরিতে স্থানান্তর করেন, এবং এই যে 700 কিলোমিটার দীর্ঘ রাস্তা, এই রাস্তাটা তিনি অসাধারণ করে তৈরি করেন। রাস্তার দুই পাশে প্রচুর বৃক্ষ নির্মাণ করেন, মানুষেরা যেন আরাম সহজ করে যেতে পারে সেটার ব্যবস্থা করেন। এবং এই জন্য অনেকে মনে করেছে যে তার এই যে রাস্তাকে সুন্দর করে সাজানো, এটা অনেকটা অশোকের মতো আর সম্রাট অশোক এই কাজটা করেছিল। আচ্ছা, যাই হোক, রাস্তা তৈরি করেন। এবং উনি আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে যে উনি দেখেন যে মুসলিমদের যে উপস্থিতি, আধিপত্য এবং সংখ্যার বিশালতা, এটা উত্তর ভারতে বেশি। এটা পাঞ্জাবে আছে, এটা রাজস্থানে আছে, এটা এখন যেগুলি গুজরাটে আছে, এটা এখন আগ্রাতে আছে, দিল্লিতে আছে। কিন্তু দক্ষিণ ভারতে, বিশেষ করে এই যে মহারাষ্ট্র বা ধরেন উড়িষ্যা বা ধরেন অন্ধ্রপ্রদেশ, এই অঞ্চলগুলিতে নাই। তখন তো এইসব নাম ছিল না, অন্য নাম ছিল। উনি কি করেন, এই উত্তর ভারত থেকে অনেক সুফি সাধককে এবং অনেক রিলিজিয়াস স্কলারকে তিনি দক্ষিণ ভারতে নিয়ে যান, এবং তাদেরকে ইসলাম প্রচারের জন্য তিনি প্যাট্রোনাইজ করতে থাকেন যে ওকে ফাইন, ইসলামের যে সাম্যমূলক বাণী, ইসলামের যে প্রেমের কথা, দরদের কথা, মমতার কথা, মানুষকে ভালোবাসার কথা আছে, এগুলি সবার মধ্যে ছড়িয়ে দেন। এবং ওনার হাত ধরে দক্ষিণ ভারতে ইসলামের প্রসারটা ঘটতে থাকে। এবং একই সাথে আবার হিন্দু নাগরিকেরা যেন আহত না, তাদের জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য তাদের নিরাপত্তার দিকটাও তিনি দেখেন। এবং একই সাথে ওই সময় হিন্দু মুসলিমের একটা ঐক্য গড়বার চেষ্টা তিনি ওই সময় করেছিলেন। এবং তার আমলে ধর্মের ভিত্তিতে বিদ্বেষ বা ধর্মের ভিত্তিতে বিরোধ অনেক কম দেখা যায়। এবং তার আমলটাকে ভালো করে বুঝবার জন্য একটা বই পড়তে পারেন, ওটার বাংলা অনুবাদ আছে, জিয়াউদ্দিন বারানীর লেখা তারিখ-ই ফিরোজ শাহী। লিখেন, একটা বই হচ্ছে তারিখ-ই ফিরোজ শাহী। তারিখ মানে ইতিহাস, আমরা বাংলায় যেটা তারিখ বলি, এটার উর্দু বা হিন্দিতে বা ফার্সিতে এটার মানে হচ্ছে ইতিহাস। ইতিহাসের উর্দু কিন্তু তারিখ। তারিখ-ই ফিরোজ শাহী, তারিখ-ই ফিরোজ শাহী বইটা লিখেছেন জিয়াউদ্দিন বারানী। জিয়াউদ্দিন বারানী। এবং এই সময়টাকে বুঝবার জন্য আরেকজনের মানে লেখকও জীবিত ছিলেন, তার লেখাও পড়তে পারেন। তিনি হচ্ছেন আমির খসরু। আমির খসরু একটা বই আছে তুঘলকনামা। লিখেন, তুঘলকনামা, এটা লিখেছেন আমির খসরু। বইটার নাম তুঘলকনামা, লিখেছেন আমির খসরু। আচ্ছা, আহ এই সময়ে আরেকজন ব্যক্তির কথা একটু আগেই বলেছি, যে লিখেন এই মুহাম্মদ বিন তুঘলকের আমলেই
ভারতে আসেন ইবনে বতুতা। মুহাম্মদ বিন তুগলকের আমলেই ভারতে আসেন ইবনে বতুতা। ইবনে বতুতা বিশাল বর্ণিল চরিত্র। ইবনে বতুতাকে নিয়ে মেলা কথা বলতে ইচ্ছা করে। ইবনে বতুতা একটা সুপার ডুপার জিনিয়াস। জিনিয়াস মানে হচ্ছে যে এই অর্থে বলতেছি যে মানে পৃথিবীকে দেখবার এত তীব্র আগ্রহওয়ালা মানুষ খুব বেশি সারা পৃথিবীতেই জন্মে নাই কোনো কালে। খালি আগে কথাটা একটু লিখেন যে আহ, মুহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে আসেন আহ, আহ, মরক্কের পর্যটক ইবনে বতুতা। ভদ্রলোকের জন্ম হয়েছিল 1304 সালে। ইবনে বতুতার জন্ম 1304 সালে, মারা গেছিল 1368 সালে। সেই হিসাবে দেখলে বোঝা যায় 64 বছর বেঁচেছেন তিনি। বাড়ি থেকে বের হয়ে আসেন 21 বছর বয়সে, এবং এরপরে তিনি 30 বছর একটানা শুধু হেঁটেছেন। আহ হেঁটেছেন ইবনে বতুতা মরক্কো থেকে। আমি বলছি যে তাকে নিয়ে একটা স্বতন্ত্র সেশনই হতে পারে অন্য কোনো ক্লাসে, এই ক্লাসটাতে না, হয়তো কখনো পাঠচক্র যদি আমরা করি ইবনে বতুতাকে নিয়ে একটা পাঠচক্র করতে পারি। শুধু একটু বলি যে তিনি পায়ে হেঁটেছেন 1,21,000 কিলোমিটার বা 75,000 মাইল। মাইলের হিসেবে 75,000 মাইল এবং কিলোমিটারের হিসেবে 1,21,000 কিলোমিটার পথ পরিক্রম করেছেন পায়ে হেঁটে, এবং 30 বছর ধরে হেঁটেছেন এবং জেনেছেন। যেখানে গেছেন সেখানে দায়িত্ব পালন করেছেন, সেখানকার শাসকদের সাথে কথা বলেছেন, সেখানকার মানুষের জীবনকে দেখেছেন, কোথাও কোথাও বিচারক হিসেবে ভূমিকা রেখেছেন, আহ উম 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 এবং লিখে রেখেছেন তার চিন্তা, নোট রেখেছেন, এবং সেগুলি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণে পরিণত হয়েছে। একজন মানুষ পায়ে হেঁটে 1,20,000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এবং ওই সময় পৃথিবীর দেশই বা অঞ্চলই বা কয়টা ছিল, ওই সময়ের হিসেবে মুসলিম অঞ্চল যত ছিল তার প্রায় প্রত্যেকটা গেছেন, এবং ওই সময় প্রায় 40টা মুসলিম দেশ বা মুসলিম এলাকা তিনি পরিদর্শন করেছেন ইবনে বতুতা, এবং তাদের জীবন, তাদের খাদ্যাভ্যাস, তাদের রীতিনীতি, তাদের আবহাওয়া, এগুলি নিয়ে তিনি তথ্য রেখেছেন। পরবর্তীতে ইবনে বতুতা মানে দেশে ফেরার পর তার সেই কথাগুলি তিনি বলেছেন এবং সেই কথাগুলি লিখেছেন আর এক বড় পণ্ডিত। ভদ্রলোকের নাম কবি ইবনে জুজাইয়াক, বা অনেকে জুজুই বলে, সেটাও হইতে পারে। আপনি খালি একটু লিখতে পারেন যে এই কি ওর নাম, ইবনে বতুতা তার ভ্রমণ শেষে, ইবনে বতুতা তার ভ্রমণ শেষে দেশে ফেরার পর তার ভ্রমণ কাহিনী লিখেন। তিনি নিজে লিখেন না, মানে তিনি বলেছেন, অনুলিখন করেছেন হলো কবি ইবনে জুজাই। কবি ইবনে জুজাই তার ভ্রমণ কাহিনী লিখেছেন, এবং তার ভ্রমণ কাহিনীটার নাম হচ্ছে কেতাবুল রেহালা। তার ভ্রমণ কাহিনীটার নাম, ইবনে বতুতার ভ্রমণ কাহিনীর নাম কেতাবুল রেহালা। এটা প্রিলিতে আসার জন্য একটা দরকারি তথ্য। ইবনে বতুতার ভ্রমণ কাহিনী কি, কেতাবুল রেহালা, বিভিন্ন ভ্রমণ মানে পরীক্ষায় বারে বারে আসছে, ফলে গুরুত্বপূর্ণ। কেতাবুল রেহালা, আচ্ছা, ওকে, ফাইন। এবং একটু বলি যে এটা এই কেতাবুল রেহালাটা আমাদের বাংলায় তো আরবি থেকে অনুবাদ হয়নি। আমাদের দেশে বড় আফসোস, এদেশে হাজার হাজার মুসলমানেরা তাদের চেতনার কথা বলে বুক ফাটায় ফেলে, আর একজন যদি তাকে তার সম্পর্কে যৌক্তিক সমালোচনাও করে, পারলে তার মাথা ফাটায় ফেলে, যৌক্তিক সমালোচনাও করতে দিবে, কিন্তু নিজেদের ব্যাপারে খুব গভীর জ্ঞান নাই। কোরআনের ভাষা তো আরবি, এবং লালিত্যপূর্ণ শিল্পিত ভাষা কোরআন। এবং আমি নিজে মুসলিম বলে বলছেন, আমি যদি যে কোনো ধর্মেরই মানুষ হইতাম, আমি কোরআনের বাক্য বিন্যাসের একজন ফ্যান হইতাম অবশ্যই। এত মিষ্টি সুললিত শব্দরাজি, রাতে যখন ঘুম ধরে না, কিংবা কারণ যে কারো, আমার কাছে মনে হয় যে কোনো বিশ্বাসের মানুষ যদি কোরআন মানে রিসাইটেশন শোনে, ইউটিউবে সার্চ দিলে কোরআন রিসাইটেশন হৃদয়কে শীতল করে দেয়। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, এই যে হৃদমিক ভাবে বলা, তাই না? বা যখন মিশারি রশিদ আল আফাসির আহ আহ আহ, তেলাওয়াত শোনা যায়, বা কোরআন রিসাইটেশন দিয়ে দিলে বিপুল প্রচুর পরিমাণ আসে, কি বলে, ইউটিউবে লিংক আসে, যে কোনোটা শুনলে হৃদয় শীতল হয়ে যায়। অস্থির মুহূর্তে হৃদয় প্রশান্ত করে ফেলবার সহজাত ক্ষমতা আছে কোরআন। তো যেটা বলতেছি সেটা হচ্ছে যে
এই যে কোরআনের যে ভাষাটা আরবি, সেটার উপরে দখল আছে দেশে কি পরিমাণ মানুষের? নাই। আরবি থেকে বাংলায় অনুবাদ করবার মতো আরবিতে অসাধারণ সব শিল্পিত বাক্য লেখা হয়েছে। আরবি মানেই কেবল ধর্মীয় ব্যাপার না। আমাদের কাছে আরবি মানে হচ্ছে নিতান্তই একটা ধর্মীয় ব্যাপার। এটা যে একটা সমৃদ্ধ সাহিত্যেরও ভাষা, এটা যে শিল্পকলার ভাষা, এটা যে কবিতার ভাষা, এটা যে গানের ভাষা, এটা যে ইতিহাসের ভাষা, এটা আমরা জানি। আরবিতে আ লিখে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে মিশরের লেখক নাগিব মাহফুজ। সেকুলার ছিলেন, পরবর্তীতে আবার রিলিজিয়াস হয়েছেন। যাই হোক, এই নগিব মাহফুজ আরবিতে লিখে নোবেল পুরস্কার পেয়েছেন। সেই আরবি তো রিলিজিয়াস আরবি না, গল্প উপন্যাস লেখা আরবি। সেই আরবির সাথে কি আমাদের পরিচয় আছে এই কোরআনের আ বাইরে? তাদের শিল্প সাহিত্যের সাথে নাই তো। মানে আরবি ভাষার উপরে দখলওয়ালা মানুষ আমরা কি খুব বিপুল পরিমাণ দেখি কিনা? নাই। আরবিতে অনেক শিল্পিত কবিতা লেখা হয়েছে। আরবি কিছু কবিতার অনুবাদ ইদানিং করতেছে একটা ছেলে। তরুণদের মধ্যে খুবই বুদ্ধিদীপ্ত ছেলে, খুবই গভীর পড়াশোনা জানার ছেলে। খুব ভাল লাগে। আমি তো মনে করেছি অনেক বয়স। কিন্তু পরে তার সাথে পরিচয় হওয়ার পর, আলাপ হওয়ার পর দেখি 1st ইয়ার, 2nd ইয়ার, এখন হয়তো 3rd ইয়ার, 4th ইয়ারে পড়ে। কি? নাজিব। ওর পুরো নাম হচ্ছে কি, আপনারা কেউ নাম তো জানেন মনে হয়। এখানে কেউ আছে আব্দুল্লাহ মাহমুদ নাজিব মনে হয়। আমি জানি না এখানে কেউ তার কবিতার সাথে পরিচিত কিনা। আ আব্দুল্লাহ মাহমুদ নাজিব। আ গভীর পড়াশোনা জানে। আরবির উপরে তার বিপুল দখল আছে। সে ভর্তি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছিল। তো আব্দুল্লাহ মাহমুদ নাজিবের আরবি থেকে বাংলা অনুবাদ কিছু কবিতা পড়ছিলাম। মানে আমার মুগ্ধ হয়ে গেছি তার কবিতার সৌকর্য দেখে, আরবি কবিতার অসাধারণত্ব দেখে। এর মধ্যে একটা লাইন মনে হয় আপনাদের বলছিলাম কিনা মনে নাই। ওই কবিতাটা আমার হৃদয়ের মধ্যে জ্বল করে জ্বলছে। মানে আমার মধ্যে জ্বলে আরকি সব। কবিতাটার লাইন হচ্ছে এরকম যে, আ আ প্রিয়তমা, তোমাকে নিয়ে যখন সমুদ্র দেখতে যাব, তোমার পা দুটো সমুদ্রের পানিতে দীর্ঘক্ষণ ভিজিয়ে রেখো না। কারণ সমুদ্রের সব পানি মিষ্টি হয়ে গেলে মাছগুলি বাঁচবে না। প্রিয়তমা, তোমাকে নিয়ে যখন সমুদ্রে যাব, তোমার পা দুখানি সমুদ্রের পানিতে দীর্ঘক্ষণ ভিজিয়ে রেখো না। কারণ সমুদ্রের সব পানি মিষ্টি হয়ে গেলে মাছগুলি বাঁচবে না। তো মানে আরবি মানেই does not necessarily mean যে it is the language of religion only. এটাতে তো উন্নততর সাহিত্য লেখা হয়েছে। আমাদের সাহিত্য লেখারও ১০০০ বছর ৪০০-৫০০ বছর আগে লেখা হয়েছে। তো সেটা থেকে অনুবাদ করবার তো ব্যাপার আছে। ওই জ্ঞানগুলি আমরা বাংলায় কি অনুবাদ করবার জন্য যথেষ্ট যোগ্য মানুষ পাই না। এবং ইবনে বতুতার কেতাবুল রেহালার মতো বই আমরা আরবি থেকে অনুবাদ করতে পারি। এটা ইংরেজিতে অনুবাদ হয়েছে ১ম। তাও খুব বেশি আগে না, এখন থেকে ৫০-৬০ বছর আগে। ১৯৫৮ সালে এটার ইংরেজি অনুবাদ করেন। আমার কাছে আছে এটা। আমি আপনার এখন তো ইটা দেখাইতে মানে ভিডিও দেখাইতে পারতেছি না, থাকলে দাঁড়ান আমার এই যে একটু আমি, হ্যাঁ, একটু আমার টেবিলেই আছে। বইগুলির নাম পরে বলতেছি। এই বইটা ইংরেজিতে অনুবাদ করেছেন যে ভদ্রলোক, তার নাম হচ্ছে এইচ.এ.আর. গিব। কেতাবুল রেহালা ইংরেজিতে অনুবাদ করেছেন এইচ.এ.আর. গিব আ উম এ ১৮৫৮ সালে, এবং উনি ইংরেজিতে অনুবাদ আর কেতাবুল রেহালা নামটা রাখেন। উনি ইংরেজিতে নামটা রেখেছেন আ উম উম আ ট্রাভেল অফ ইবনে বতুতা। এটা একটু লিখেন যে এটা এই কিতাবুল রেহালা ইংরেজি অনুবাদ হয় ট্রাভেল অফ ইবনে বতুতা। আ এটা ইংরেজিতে অনুবাদ করেছেন হচ্ছে এইচ.এ.আর. গিব। এইচ.এ.আর. গিব এটা ইংরেজিতে অনুবাদ করেছেন। যাই হোক, এটার অনেক পরে সাম্প্রতিক কয়েক বছর আগে এটার বাংলা অনুবাদ হয়েছে। ইংরেজি থেকে বাংলা অনুবাদ করেছেন ইফতেখার আমিন এক ভদ্রলোক, এবং এটা ঐতিহ্য প্রকাশনী বের করেছে ট্রাভেল অফ ইবনে বতুতা নামেই। তো আমি আমি নিজেও যে আরবিতে, আমি তো মাদ্রাসায় পড়িনি কোনদিন। ফলে আমার আরবির উপরে দখল নাইও। এমনি কোরআন পড়তে পারি বা বুঝবার চেষ্টা করি ওটার শব্দগুলি কি। কিন্তু আরবির উপরে যে ভাষাগত দখল থাকা দরকার তা নাই। ফলে আমি ইংরেজিটা বুঝি আ এবং ইংরেজি বই পড়তে আরাম লাগে। বা এটার বাংলা অনুবাদ, যেটা যারা ইংরেজিতে পড়তে পারেন ভালো, বা বাংলা অনুবাদটা পড়তে পারেন। বাংলা অনুবাদটার নাম ট্রাভেল অফ ইবনে বতুতা। এটা লিখেছেন, এটা অনুবাদ করেছেন এইচ.এ.আর. গিব বলেছে। বাংলা অনুবাদ হয়েছে ইফতেখার আমিন করেছে, ঐতিহ্য প্রকাশনী বের করেছে। তো যেটা বলতেছি সেটা হচ্ছে যে ইবনে বতুতাকে জানা উচিত, যে মানুষ ৭৫,০০০ মাইল মানে ১,২০,০০০ কিলোমিটার হেঁটেছেন যে মানুষ, সেই মানুষটা সম্পর্কে তো আমাদের ধারণা থাকা উচিত। আহ মুহাম্মদ বিন তুগলক দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, এবং তিনি মারা যান ১৩৫১ সালে। একটু লিখেন, মুহাম্মদ বিন তুগলক মারা যান ১৩৫১ সালে। ১৩৫১ সালে মারা যাওয়ার পর আপনাদের আ আ প্রায় ১২টা বেজে যাচ্ছে।
আমি ইমরানদেরকে বলবো যে ক্লাসটা 7:30টায় দেওয়া যায় কিনা। আমার মানে আমি সাধারণত 11টার মধ্যে, এখন 11টা 11:30 মধ্যে ঘুমিয়ে যাই। আপনাদেরও কষ্ট হচ্ছে। এই 7:30টায় দিলে আমরা আরাম করে দীর্ঘ সময় কথা বলতে পারবো। খালি ইতিহাস নিয়ে ছড়ায় ছিটায় কথা বলা যায়। আহ, আহ, 1351 সালে মারা যান হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। মারা যাওয়ার পর মোহাম্মদ বিন তুগলক নিঃসন্তান ছিলেন, তার সন্তান ছিল না আরকি। তো তখন তার চাচাতো ভাই আরকি, ভদ্রলোকের নাম ফিরোজ শাহ তুগলক, তিনি রাষ্ট্র ক্ষমতায় আসেন। এবং এটা সবাই মিলেই, সেনাবাহিনী এবং অভিজাত শ্রেণী যারা আমির ওমরা থাকে সবাই মিলেই ফিরোজ শাহ তুগলককে অনুরোধ করে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য। এবং এই ফিরোজ শাহ তুগলককে মুহাম্মদ বিন তুগলকের বাবা গিয়াসউদ্দিন তুগলক পছন্দ করতেন। এই ফিরোজ শাহ তুগলকের বাবাও মারা গিয়েছিল অল্প বয়সে, 7-8 বছরে মারা গিয়েছিল। পরে তাকে প্রতিপালন করছিলেন এই গিয়াসউদ্দিন তুগলক, মানে মুহাম্মদ বিন তুগলকের বাবা। ফলে ফিরোজ শাহ তুগলকের প্রতি এক ধরনের প্রিয়তা পারিবারিক ভাবেই সবার ছিল। এবং সবার অনুরোধে তিনি জোর করে রাষ্ট্র ক্ষমতায় আসেন। আহ, উম, উম, আহ, উম, তিনি তাকে সবাই অনুরোধ করে এবং তিনি ক্ষমতায় আসেন 1351 সালে। একটু লিখেন, গিয়াসউদ্দিন তুগলকের পর কি বলে, মুহাম্মদ বিন তুগলক মারা যাওয়ার পর, মুহাম্মদ বিন তুগলক মারা যাওয়ার পর সুলতান হন গিয়াসউদ্দিন তুগলকের ভাতিজা ফিরোজ শাহ তুগলক। গিয়াসউদ্দিন তুগলক হ্যাঁ, ঠিক আছে, ওকে, ফাইন। আচ্ছা, ফিরোজ শাহ তুগলক ক্ষমতায় আসে 1351 সালে এবং তিনি 1388 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এটা একটু লিখেন, তিনি ক্ষমতায় ছিলেন 1388 সাল পর্যন্ত, 37 বছর। এবং ইতিহাস বই পড়ে দেখা যায় যে ফিরোজ শাহ তুগলক শাসক হিসেবে খুবই ভালো ছিলেন। এক হলো তিনি কাউকে হত্যা করে ক্ষমতায় আসেন নাই, যেটা পুরো এই সুলতানি আমল এবং মুঘল আমলে একটা বিরল ঘটনা। আর 2 নম্বর ঘটনা হচ্ছে যে তিনি শাসক হিসেবে দয়ালু ছিলেন এবং মানুষের প্রতি সহৃদয় ছিলেন এবং রিলিজিয়াস ছিলেন, কড়া রিলিজিয়াস। জনহিতকর কাজ প্রচুর করছেন, শিক্ষা সংস্কার করেছেন, বিচার তিনি মানে কোরআন এবং সুন্নাহ দ্বারা বিচার করাকে পছন্দ করতেন এবং মানুষের প্রতি ন্যায় বিচারের করতে পছন্দ করতেন ফিরোজ শাহ তুগলক। এবং তার সময়ে মুদ্রাও চালু হয়েছিল এবং আহ, তিনি উন্নত চরিত্রের উদার এবং নমনীয় মানুষ ছিলেন। ভদ্রলোক 1388 সালে মারা যায়। ফিরোজ শাহ তুগলক মারা যায় 1388 সালে। এবং এরপরে এই তুগলক বংশ আর ভালো করতে পারে না, বিচ্ছিন্নভাবে কিছু তুগলক শাসক আসছে এবং সেই তুগলক শাসকদেরকে তছনছ করে দিয়েছে আর এক তুর্কি সেনা। সেই ভদ্রলোকের নাম তৈমুর লং। তাহলে একটু লিখেন, পরবর্তী তুগলক বংশের পরবর্তী শাসকদেরকে, তুগলক বংশের পরবর্তী শাসকগণ, তুগলক বংশের পরবর্তী শাসকগণ আক্রান্ত হয়েছে তৈমুর লং দ্বারা, তৈমুর লং দ্বারা। এবং তৈমুর লং আক্ষরিক অর্থেই খুবই হিংস্র মানুষ ছিলেন এবং তিনি আক্রমণ করে বিপুল পরিমাণ ধ্বংসযজ্ঞ আনেন। দিল্লি যারা সুলতান ছিলেন পরবর্তী তাদেরকে হত্যা করেন এবং তাদেরকে হত্যা করবার পর তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেন এবং বিপুল পরিমাণ সম্পদ লুণ্ঠন করেন। থেকে দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ সম্পদ লুণ্ঠন করে নিয়ে যান। এবং তিনি মুসলিম ছিলেন এবং এই যে তুগলকি কিন্তু তৈমুর লং, সরি, এই তৈমুর লং কিন্তু যে মুঘলদের এক ধরনের উত্তরাধিকার, আগের পুরুষ আর কি। তো তৈমুর লং মুসলিম ছিলেন এবং গোড়া মুসলিম ছিলেন। তিনি প্রচুর হিন্দু মন্দিরকে তিনি করেছেন, ধ্বংস করেছেন। এবং তিনি উনি বলেছেন যে যে যেটা এই এই মক্কার ভিতরে যে প্রতিমাগুলি ছিল, তখন ওই প্রতিমাগুলিকে যখন ধ্বংস করা হয় তখন যে এটা নিয়ে একটা আয়াত আছে যে অকুল হাক অজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য সমাগত এবং মিথ্যা অতি পরিশ্রুত বা মিথ্যা পরাজিত। এই নীতিতে উনি বিশ্বাসী ছিলেন যে নো
কোনো প্রতিমা থাকতে পারবে না, এবং এই প্রতিমা ধ্বংসের কথা বলে তিনি বিপুল পরিমাণ মন্দির ধ্বংস করেছেন বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে। এটার পাল্টা সেটা নিয়ে ভিন্ন মত অনেকের আছে, কিন্তু এটা যে পরিমাণ বর্ণনা আছে তৈমুর লঙ্গের, তার সত্যতা বেশিরভাগ গবেষকই বলেছেন যে তৈমুর লং হিংস্র ছিলেন এবং ভিন্ন ধর্মের মানুষের প্রতি তিনি খড়গহস্ত ছিলেন, এবং তিনি বিপুল পরিমাণ মানুষকে হত্যা করেছেন এবং বিপুল পরিমাণ সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছেন। তিনি যাওয়ার সময় তার শাসকদেরকে রেখে গিয়েছেন এখানে, কিন্তু সে শাসকেরা দীর্ঘস্থায়ী হয় না, এবং তাদের মধ্যে থেকে অবশ্য পরবর্তীতে আর একটা বংশের জন্ম হয়েছে, সেটা সৈয়দ বংশ। তো আমরা সৈয়দ বংশের লোদি বংশ নিয়ে হয়তো 5-10 মিনিট কথা বলেই মুঘল আমলে চলে যাব পরের দিন। আজকে আর না এগুই। এগুলি সবকিছুই যে আপনার মনে থাকবে তা মনে করি না, বা মনে রাখা যে খুব বেশি জরুরি তাও হয়তো নয়, কিন্তু অন্তত শোনেন যে হ্যাঁ এই ঘটনাগুলি ঘটেছে। অন্তত গুপ্ত এক মৌর্য শুনলেন, তার সাথে একটু কৌটিল্য আছে, নামটার সাথে আপনার পরিচয় হলো। তার সাথে একটা এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় বা গুপ্ত বংশ, সেটা একটু শুনলো। তক্ষশিলা একটা ইউনিভার্সিটি, নামটা আপনার পরিচয় হলো। তারপরে অশোক, সম্রাট অশোক, তার নামের সাথে পরিচয় হলো। হর্ষবর্ধন নামের সাথে আপনার পরিচয়, শশাঙ্ক তার নামের সাথে পরিচয়, বা ধরেন সমুদ্রগুপ্ত নামের সাথে পরিচয় হোক, লক্ষণ সেন বা গোপাল বা এই যে দেবপাল, এই নামগুলির সাথে আপনার পরিচয় হোক, বা তার পরবর্তীতে কুতুবুদ্দিন আইবেক বা কুতুবুদ্দিন কাকি, বখতিয়ার কাকি, তার নামের সাথে পরিচয় হোক, মুহাম্মদ বিন ঘুরি, সুলতান মাহমুদ, এই নামগুলির সাথে পরিচয় হোক, বা এর পরবর্তীতে ইলতুৎমিশ কিংবা সুলতানা রাজিয়া কিংবা এই যে আলাউদ্দিন খলজি, কিংবা এই যে তৈমুর লং কিংবা মুহাম্মদ বিন তুগলক, এই নামগুলির সাথে আপনার অন্তত পরিচয়। এগুলি সব যে আপনি মনে রাখতে পারবেন আমি তা মনে করি না। আমাদেরও মনে রাখতে নানা ধরনের সাধনা, দীর্ঘ পঠন পাঠন লেগেছে, বিপুল পরিমাণ বৈচিত্র্যময় বই আছে। আমি তো মনে করি একটা সময় যদি ইমরানরা আরো একটু গুছিয়ে নেয়, আমি এটা বলেছিলাম ওদেরকে সময় করে, সেটা হচ্ছে শুধু ইতিহাস নিয়ে যদি একটা কোর্স করতো, যে 20 ক্লাসে শুধু ইতিহাস আর কিচ্ছু না, গত 5000 বছরের ইতিহাস, শুধু ইতিহাস হবে। এবং আমি বলেছি যে এটাতে হয়তো অনেকেরই কোর্সের আগ্রহ থাকবে না, যে আমার এখানে তো 2 নাম্বার, আমি কেন 5000 বছর ইতিহাস খামোখা 2 নাম্বার বা 6 নম্বরের জন্য কেন আমি কোর্সে একটা করবো। সেজন্য আমার চিন্তা হলো পাঠশালা পাঠচক্রে, যেখানে ক্লাসের সংখ্যার লিমিট থাকবে না। আমি আমার ইচ্ছে হলো যে সেখানে আমি ইতিহাস নিয়ে আলাপ করব। অনেক তথ্য থেকে কাট কাট করে একটু একটু করে বলতে হয় যেন এগিয়ে পারি। আমার শান্তি লাগে না আর কি, মানে অনেক আলাপ করতে পারলে শান্তি লাগে। সেটা নিশ্চয়ই কোনো সময় হবে। এরপর দিন আমরা সৈয়দ বংশ আর লোদি, এরা 3-4 জন করে আছে মোট, সব মিলিয়ে লোদি বংশের তো 3 জন আর সৈয়দ বংশের 3-4 জন, সব মিলিয়ে এটা বলে আমরা মুঘল আমলটা শুরু করবো। সবচেয়ে বেশি বৈচিত্র্যময় হচ্ছে মুঘল। এদের যা ইচ্ছা তাই করছে, যা ভালো লাগছে তাই করছে। এর মধ্যে প্রচুর ভালো জিনিস আছে, প্রচুর অন্ধকার আছে। এবং মুঘলের পর আসবে ইংরেজি শাসন। ইংরেজ শাসনের সাথে আমাদের অনেক কিছু সম্পর্কিত, তারপর পাকিস্তান আমল এবং বাংলাদেশ। আর আমি একটু গুছিয়ে নেই, আমরা যেন ক্লাসের সংখ্যা যদি সামনে পারি বাড়াবো ইনশাআল্লাহ। তো রাত 12টা বাজে, আপনাদের কয়েকটা অ্যাসাইনমেন্ট একটু দিতে চাই। সেই অ্যাসাইনমেন্ট গুলো একটু লিখেন, যাদের সম্পর্কে আপনি লিখবেন। তার মধ্যে 1 নাম্বার লিখেন হলো আলাউদ্দিন খলজি। এটা ফাহাদ হামজাও এটা নোট রাখেন, বা আলী যাও, যেন পরবর্তীতে সবাইকে দিতে পারেন, আর আপনারাও একটু নোট রাখেন সবাই, বা হুমায়রাও। 1 নাম্বার হচ্ছে হইলো আলাউদ্দিন খলজি, তাকে নিয়ে অনেক বৈচিত্র্যময় কথা আছে। তার ক্ষমতা আসার প্রক্রিয়া নাটকীয়, তাকে নিয়ে বহুত বিতর্ক আছে, আবার তার অনেক অবদানও আছে। আলাউদ্দিন খলজি নিজে ইটসের একটা বড় লেখার বিষয়বস্তু হইতে পারে। এগুলি নিয়ে প্রত্যেক ব্যক্তিকে নিয়ে আলাদা আলাদা বই হইতে পারে। আমাদের দেশে দেখি না। আমি ইন্ডিয়াতে দেখছি যে সচিন টেন্ডুলকারকে নিয়ে বহুজন বই লিখে ফেলছে, আস্ত বই। আমরা দেখি। আর আলাউদ্দিন খলজি তো অনেক বড় ব্যাপার, তাকে নিয়ে লেখা হইতে পারে নাই। আচ্ছা, এরপরে একটু লিখেন মুহাম্মদ বিন তুঘলক। মুহাম্মদ বিন তুঘলক। এরপরে অবশ্যই ইবনে বতুতা। ইবনে বতুতা। ইবনে বতুতা নিয়ে একটু ভালো করে লিখবেন। ইবনে বতুতা সম্পর্কে, তার সামগ্রিক শাসন ব্যবস্থা, তার সামগ্রিক, ইবনে বতুতার সামগ্রিক জীবন। মরক্কো থেকে জন্ম নিল, হাঁটতে হাঁটতে আসলো সে, হজ করতে আসছিল সে আসলে ভারতে আসছিল হজ করতে, এবং হজ করার পর চিন্তা করলো যে আবার মরক্কো ফিরে যাব কেন, তার চেয়ে বরং একটু ভারতবর্ষ দেখে যাই, এখানে নাকি মুসলিমরাই শাসন করতেছে। আসছে, আসার পর চিন্তা করছে যে যাই তাহলে আমি একটু এই অন্যান্য জায়গাগুলি দেখে আসি। সে চীন পর্যন্ত গেছে এবং সব পায়ে হেঁটে হেঁটে।
বা কোথাও কোথাও নৌকা থাকলে নৌকায় ঘুরে ঘুরে দেখছেন আর কি। তো আচ্ছা, ইবনে বতুতা মোটা দাগে তিনজনের এই তিনটাই হইতে পারে। তিনজনের বা জিয়াউদ্দিন বারানি সম্পর্কে যদি পারেন, বিপুল তথ্য পাওয়া যাবে না জিয়াউদ্দিন বারানি সম্পর্কে। আর রাত 12টা হয়ে গেছে, আমি কিছু বইয়ের রেফারেন্স বলতে চেয়েছিলাম, সেটা কি লেখা? আচ্ছা, অনেকে লিভ নিয়েছেন হয়তো দেরি হয়ে গেছে বলে। আমরা পরদিনই না হয় শুরুতে আমি মনে করাই দিয়েন, আমার টেবিলেই রেফারেন্স যে বইগুলি এখানে আছে সংখ্যায় খুব বেশি আপাতত না হলেও অন্তত গোটা 10-15-20 আমরা বইয়ের একটা তালিকা দিব না, তারপরে আমরা ওই দিন কথা শুরু করবো আর কি ইনশাল্লাহ। মুঘল আমল পরদিন বলবো ইনশাল্লাহ। ধৈর্য ধরে ক্লাস করছেন সেজন্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।